ইন্টারনেট জনিত সমস্যার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। আমরা আশা করি যে এখন ঠিকঠাক আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। এটা সম্ভব। ওকে, ঠিক আছে। সবাই সাউন্ডও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো? আমি ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু একদম শুরুতে এসে একটু প্রবলেম হয়ে গেছে আর কি। দুইটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, যাই হোক। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে এরকম কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানায়ও। ঠিক আছে। আহ তো এক্স্যাক্টলি কোয়েশ্চেন সব প্রবলেম হয়তো সলভ করা সম্ভব হবে না। পরীক্ষার প্রশ্নগুলো এখানে আসলে সম্ভব করতে মানে সম্ভব হচ্ছে না, হয়তো সেটা সময় নিয়ে দেখাতে পারছি না। লেকচার শিট পাও নাই 7 থেকে 10, কিন্তু আজকে 7 নম্বর লেকচারের ক্লাস না কিন্তু, হ্যাঁ। আজকে হচ্ছে কয় নাম্বার লেকচারের ক্লাস বলো তো? 6 নম্বর লেকচারের ইংরেজি সলভ ক্লাস। ইংরেজি সলভ ক্লাস। ওকে। তো আশা করি আমরা পুরোটা সময় থাকবো। উম, আচ্ছা, তুমি ভেবেছো তোমার ওইখানে প্রবলেম, কে যেন বললা। ওকে, ঠিক আছে, তোমার ওইখানে প্রবলেম না, এখানে 10 ইয়ার্স ইজ এ লং টাইম। হ্যাঁ, 10 ইয়ার্স হবে আর ওইখানে ইজ হবে, 10 ইয়ার্স হবে আর ইজ হবে। ইয়ার যেটা অ্যান্সার নেওয়া হয়েছিল সেটা ঠিক নয়। ঠিক আছে, ঠিক নয় এটা। কারেকশনটা তোমাদেরটা দেয়া হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা কারেকশন করা উচিত ছিল। যাই হোক, ওইটা তোমরা কারেকশন নিজে নিজে করে দিও। তুমি 7 আর 8 পেয়েছো, শুধু 7 আর 8। আমরা 7-8ই দিয়েছি। 9-10 এখনো পর্যন্ত যায় নাই, ওইটা আমরা প্রস্তুত করছি। ওইটা তোমাদের কাছে হয়তো খুব শীঘ্রই চলে যাবে। খুব শীঘ্রই হয়তো তোমাদের হাতে পৌঁছে যাবে। ওকে। তো আমরা আজকের ক্লাসের টপিকগুলো শুরু করে দেই। ওকে। আমাকে একটু সবাই বলো, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব চিনতে পারো কিনা, মার্ক করতে পারো কিনা, আমাকে একটু জানাও যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব তোমরা ঠিকঠাক মতো মার্ক করতে পারো কি না? ওকে, আচ্ছা, ঠিক আছে, চিনতে পারো, চিনতে পারো। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমাকে একটু বলো যে ফাইনাইট ভার্ব কোনগুলো আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্ব কোনগুলো আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো? আজকের এই লেকচারটা কিন্তু মূলত হচ্ছে ফাইনাইট ভার্ব নিয়ে নয়, নন ফাইনাইট ভার্ব নিয়ে। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3টা। এক হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভকে আমরা কি বলে রাখবো? নন ফাইনাইট ভার্ব বলে রাখবো। আমি এখানে এই পাশে একটু জায়গা রাখলাম। ওকে, ইনফিনিটিভ। ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোনগুলো বলো তো? 2+ ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ যেগুলো, সেগুলো কি? নন ফাইনাইট ভার্ব। আরেকটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে জেরান্ড। জেরান্ড।
জিরান্ড কোনটা বলতো, যেটা ভার্বের সাথে আইএনজি, তাই তো? আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল, তো পার্টিসিপল যেটা, সেটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যটা বুঝাতে বলেছো, হ্যাঁ সেটা আমি বুঝিয়ে দেবো ভাইয়া ইনশাআল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। তো খেয়াল করো, পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর আরেকটা হচ্ছে কি ফিউচার পার্টিসিপল, নাকি কি বলো? ফিউচার পার্টিসিপল না পারফেক্ট পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা হচ্ছে কি পার্টিসিপল। পার্টিসিপলের তিনটা ভাগ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল, রাইট? ওকে, ঠিক আছে। আশা করি লেখা দেখা যাচ্ছে। দুই একজনের হয়তো প্রবলেম হবে, কিন্তু ম্যাক্সিমাম সবারই মনে হয় লেখা দেখা যাচ্ছে। আমি নিজেও একটা ফোন দিয়ে এখানে দেখছি। ওকে, আর লেখাগুলো আমি বড় বড় করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো, এবং আমি দেখার জন্য সুযোগটা দিচ্ছি। ওকে, তো আশা করি আর প্রবলেম হওয়ার কথা না। প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যেটা পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে ভার্বের ভি3 ফর্ম যেটাকে আমরা বলি। আর যেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের ভি3। ভার্বের ভি3 আর তার সামনে আগে থাকবে হ্যাভিং, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন তোমরা আমাকে বলবা যে এই তিনটা ভার্বকে আমরা কি বলে ডাকবো? কি বলে ডাকবো? কি বলে ডাকবো বলো? এই তিনটা ভার্বকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। কি বলে ডাকবো? নন ফাইনাইট ভার্ব। এই তিনটাই নন ফাইনাইট ভার্ব। আর মনে রাখবা, এইগুলো বাদে যা ভার্ব আছে সবই হচ্ছে ফাইনাইট ভার্ব। এইগুলো বাদে যেই ভার্ব আছে সবই ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে ভার্বের সাথে আইএনজি, এটা কি জিরান্ড, এটা নন ফাইনাইট। তারপরে হচ্ছে টু প্লাস ভার্ব, এটা ইনফিনিটিভ, এটাও নন ফাইনাইট। তারপর হচ্ছে পার্টিসিপল, এটাও কি নন ফাইনাইট। তারপরে পাস্ট পার্টিসিপল যেটা, সেটাও নন ফাইনাইট। পারফেক্ট পার্টিসিপল যেটা, সেটাও নন ফাইনাইট। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, কোথাও লেখা আছে উইল গো, উইল গো, তাহলে এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব বলো দেখি? এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব, কারণ এই তিনটা স্ট্রাকচারে কোনটার মধ্যে কি উইল গো এরকম টাইপের মিলে? মিলে না। তার মানে এটা কি ফাইনাইট ভার্ব, মানে এফ ভি। ক্লিয়ার? যদি বলি কোথাও আমি লিখছি গোয়িং, ফাইনাইট আর নন ফাইনাইট লিখো, সবাই লিখো। গোয়িং ফাইনাইট আর নন ফাইনাইট? গোয়িং নন ফাইনাইট ভার্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা পারতেছো, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এরপরে আসো, যদি বলি কোথাও লেখা আছে GONE, গন, ফাইনাইট আর নন ফাইনাইট? ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট, কারণ এটা ভার্বের ভি3, তাই তো? আচ্ছা, আচ্ছা, যদি আমি কোথাও বলি যে লেখা আছে হ্যাজ গন, এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব। আচ্ছা, একজন কি যেন একটা লিখছো ভার্বের পরে, কথাগুলো ভার্বের তো ভি2 এন্ড ভি3 একরকম, কিছু কিছু ভার্বের, হ্যাঁ উইক ভার্ব যেগুলো সেগুলো ভি2 ভি3 একরকম। তখন কেমনে বুঝবো? সেটাই তো কথা ভাইয়া, সেটাই তো কথা, সেটাই তো আমরা বুঝবো। আশা করি লেকচারটা পড়বা, মনোযোগ সহকারে খেয়াল করবা, ওইটা তুমি বুঝেই যাবা। ঠিক আছে? আচ্ছা বলো, হ্যাজ গন তাহলে কি ফাইনাইট আর নন ফাইনাইট? হ্যাজ গন হচ্ছে ফাইনাইট ভার্ব। কেউ কেউ লিখছো নন ফাইনাইট, জানো তো ফেরদৌস তোমারটা হয় নাই। তুমি যখন শুধু গন লিখছো, শুধু গন, তখন এটা নন ফাইনাইট, আমি মেনে নিলাম। কিন্তু যখন বলতেছো হ্যাজ গন, তখন এটা কি পুরোটা মিলে হচ্ছে ফাইনাইট ভার্ব। তেমনি ভাবে যখন আমি তোমাদেরকে দিলাম গোয়িং, কি ছিল এটা? নন ফাইনাইট। যদি বলি ইজ গোয়িং অথবা আর গোয়িং, ওয়াজ গোয়িং, এইটা কি ভার্ব? ইজ গোয়িং কি ভার্ব? লিখো, ইজ গোয়িং কি ভার্ব? ইজ গোয়িং ফাইনাইট ভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝতে পারছো তোমরা? ওকে, তার মানে এই যে নন ফাইনাইট ভার্বগুলো, এগুলোর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব চলে আসে তাহলে সেটা ফাইনাইট হয়ে যেতে পারে, তাই তো? আচ্ছা, তেমনি ভাবে আরেকটা উদাহরণ দেই, তোমাদেরকে জিজ্ঞাসা করি, দেখি বলো দেখি, যদি বলি টু ডু, ফাইনাইট না নন ফাইনাইট? একজন বলছে এভাবে বললে হবে না, যে ভার্বের ভি1 আর ভি2 হচ্ছে
ফাইনাইট। হ্যাঁ, ভার্বের V1 V2 ফাইনাইট, তার সাথে আরেকটাও আছে ভার্বের V0 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মটাও কিন্তু ফাইনাইট ভার্ব, ভার্বের বেস ফর্মটাও কি ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে সেটাকে তুমি ইগনোর করবে কেন? কিন্তু আমরা জানবো একটা সিম্পল জিনিস, যে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল বাদে অন্য যেই ভার্বের ফর্মগুলো আসবে সবই ফাইনাইট, শুধুমাত্র এই তিনটা বাদে, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বলো টু ডু কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। কিন্তু যদি বলি ইজ টু ডু, এখন এটা ফাইনাইট না নন ফাইনাইট? ইজ টু ডু এইটা এখন ফাইনাইট ভার্ব। কেন বলো তো? কারণ এই যে সামনে অক্সিলারি ভার্ব ইজ আসছে, এরকম অক্সিলারি ভার্ব যদি সামনে চলে আসে, যেমন ইজ এখানে আসছে, তারপর আরেকটা উদাহরণ দিয়েছিলাম হ্যাজ গন, এগুলো ফাইনাইট হয়ে যায়। আশা করি ক্লিয়ার সবার কাছে, বিষয়টা ক্লিয়ার। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব যদি না আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা এবং এটা দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করতে পারবো, দেখবা। ঠিক আছে, খেয়াল করো, খেয়াল করো। যদি আমি তোমাদেরকে বলি যে ইনফিনিটিভ কিসের কাজ করে বাক্যের মধ্যে, জিরান কিসের কাজ করে পার্সিভ স্পিচের মধ্যে, পার্টিসিপল কিসের কাজ করে পার্সিভ স্পিচের কোন প্রকারের মধ্যে পড়ে, তুমি কি এসএমএস গুলো কি যাচ্ছে কিনা? মারিয়া আসছে, তোমার এসএমএস গুলো পাচ্ছি ভাইয়া, ঠিক আছে, এসএমএস পাচ্ছি। আচ্ছা, এবং রিলেটেড এসএমএস গুলো যখন আমার সামনে আসে আমি কিন্তু পড়ার চেষ্টা করি। ওকে, এইটা কিন্তু অনেকে ক্লিয়ার না, এইটা কিন্তু অনেকে ক্লিয়ার না। ইনফিনিটিভ কিসের কাজ করে, কোন পার্সিভ স্পিচ, জিরান কোন পার্সিভ স্পিচ, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কোন পার্সিভ স্পিচ, তারপরে পাস্ট পার্টিসিপল কোন পার্সিভ স্পিচ, এগুলো হয়তো অনেকে জানো না। আমি তোমাদের এই বিষয়টা একদম সহজভাবে ক্লিয়ার করে বলি, সহজভাবে এবং ক্লিয়ার করে বলি। মডাল ভার্ব কি ফাইনাইট ভার্ব? হ্যাঁ, মডালের সাথে ভার্ব যখন থাকে, ভার্বের বেস ফর্ম অথবা যদি কোনো মডাল, যেমন লেখলা উইল, উইল বি গন, ঠিক আছে, উইল বি গন, এই যে এটা পুরোটা মিলে ফাইনাইট ভার্ব, উইল বি গন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আচ্ছা, ওকে, অনেক প্রবলেম বুঝি না, এটা আমি সলভ করে দিচ্ছি, সমস্যা নাই, এটা আমি সলভ করে দিচ্ছি যে কোনটা কোন পার্সিভ হিসেবে কাজ করে। খেয়াল করো, খুব সহজে বলে দিব। ইনফিনিটিভ মনে রাখবা, এটা কি ভার্বের আগে টু, রাইট, ভার্বের আগে টু, তারপরে সহজ বিষয়, ইনফিনিটিভ কাজ করে ভার্বের, কার কাজ করে? ভার্বের কাজ করে। কারণ এটা কি টু প্লাস ভার্ব, ভার্বের আগে টু। এরপর আসো, জিরান কার সাথে আইএনজি? ভার্বের সাথে আইএনজি, রাইট, ভার্বের সাথে আইএনজি, তাহলে জিরান এইটা কাজ করে ভার্বের। ঠিক আছে, এরপর চলে আসো প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, ভার্বের V3, তারপরে হ্যাভিং প্লাস ভার্বের V3। মোট কথা তো ভার্বের সাথে এগুলো করতেছো নাকি? ভার্বের সাথে এগুলো করতেছো নাকি? আচ্ছা, তো এই মনে রাখবা, এই প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের কাজ করে। তাহলে এখানে কিন্তু পার্থক্য নাই। কি পার্থক্য নাই? ইনফিনিটিভও ভার্বের কাজ করে, জিরান্ডও ভার্বের কাজ করে, তারপরে পার্টিসিপল এইটাও কি ভার্বের কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এই জায়গায় কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে অন্য জায়গায়। মনে রাখবা, এটা লিখে রাখো, ভালো করে মার্ক করে রাখো। ও ইনফিনিটিভটা ও দিয়ে লেখো, ভার্ব ও নাউনের কাজ করে, তার এক্সট্রা কাজ হচ্ছে সে কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। কে? ইনফিনিটিভ। মুভিং অবজেক্ট, মুভিংটা এখানে অ্যাজেটিভ না? হ্যাঁ, অ্যাজেটিভ, অ্যাজেটিভ, এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, এরপরে আসো জিরান, জিরান কাজ করে নাউনের, জিরান কাজ করে কার? নাউনের। তাহলে ইনফিনিটিভ আর জিরান্ডের কাজ কিন্তু বলতে গেলে একই, দেখো সেম সেম। আচ্ছা, পার্টিসিপল, এই পার্টিসিপল অনেকে হয়তো আগে পড়ছো ছোটবেলায়, পার্টিসিপল কাজ করে অ্যাজেটিভের। তো পার্টিসিপল যেমনি ভাবে ভার্বের কাজ করে, তার সাথে সে আরেকটা এক্সট্রা কাজ করে, কি? সে অ্যাজেটিভের কাজ করে। সবাই নোট নিছো? সবাই একটু নোট নিয়ে নাও। জিরান তো নাউন হিসেবে কাজ করে, হ্যাঁ সেটা তো লিখলাম তো, এই যে দেখো জিরান নাউন হিসেবে কাজ করে। আর পার্টিসিপল, যে কোনো পার্টিসিপল, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, পারফেক্ট পার্টিসিপল হতে পারে, সেগুলো ভার্বেরও কাজ করে যেমনি ভাবে, তেমনি ভাবে অ্যাজেটিভেরও কাজ করে। সবাই লিখে নাও, যদি খাতার মধ্যে লিখো তোমার মনে থাকবে, খাতার মধ্যে লিখলে মনে থাকবে। কেউ কেউ বলতেছো, সবুজ বলতেছো এসএস নিয়েছি, মানে স্ক্রিনশট নিয়েছো, দেখো স্ক্রিনশটের চাইতে যদি খাতায় যদি লেখা প্র্যাকটিস করো তাহলে তোমার বেশি মনে থাকবে, রাইট? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা একটা প্রশ্ন সলভ করে দেখি যে ভাইয়া আমরা প্রশ্নটা পারি কি না। পেজ নাম্বার 8-এ 11 নম্বর কোশ্চেন, পেজ নাম্বার 8-এ 11 নম্বর কোশ্চেন, পেজ নাম্বার 8-এ কোশ্চেন নাম্বার 11। সবাই যাও পেজ নাম্বার 8-এ কোশ্চেন নাম্বার 11।
জিরান ডাজ দ্য ওয়ার্ক অফ, তোমরা উত্তর কি দিবা? উত্তর কি দিবা বলো, উত্তর কি দিবা? জিরান ডাজ দ্য ওয়ার্ক অফ কি দিবা? এই যে এখান থেকে দেখে নাও, জিরান কাজ করে ভার্বের যেমনি কাজ করে, মানে ভার্বের সাথে আইএনজি এর কারণে ভার্বের কাজ করে, এবং সেটা নাউনের কাজ করে। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস কিন্তু গোলায়ও না, আমি কিন্তু বলছি ভার্বের কাজ করে, বলি নাই ফাইনাইট ভার্বের কাজ করে, এটা বলি নাই কিন্তু। জিরান ভার্বের কাজ করে, আমি কিন্তু বলি নাই ফাইনাইট ভার্বের কাজ করে। তারপরে এটা ভার্বের কাজ করে, আমি কিন্তু বলি নাই ফাইনাইট ভার্বের কাজ করে। এগুলা নন ফাইনাইট ভার্বের কাজ করে। কিসের কাজ করে? নন ফাইনাইট ভার্বের কাজ করে। ক্লিয়ার না? ক্লিয়ার না বিষয়টা? কথা কোন ঠিক না বে ঠিক? কোনো ভেজাল আছে? কথা কোন কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই? আচ্ছা, এইবার চলে আসো, এইবার চলে আসো। এই যে জিরান, যেই জিরানটা আমরা চিনলাম, জিরান হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা আমরা শিখলাম সেটাও তো ভার্বের সাথে আইএনজি। তাহলে পার্থক্য কি? মাওলানা এসকে ভাই আচ্ছা লেখা দেখা যাচ্ছে না ভাইয়া, দুই একজনের এরকম সমস্যা হইতে পারে ভাইয়া, কিন্তু এক্সাক্ট সবাই কিন্তু লেখা দেখতে পাচ্ছে, এবং আমি বড় বড় করে লিখি, আমি মানুষটা বড়, লিখিও বড় বড় করে। আশা করি বুঝতে পারছো। সবাই একটু জানাও তো মোটামুটি দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা। না এখন সেটিং চেঞ্জ করতে গেলে আবার একটু সমস্যা হবে। ওকে, পাচ্ছি, ম্যাক্সিমাম বলতেছে, পাচ্ছি পাচ্ছি, যেহেতু ম্যাক্সিমাম যেটা বলতেছে এটাই আমি মানি, হ্যাঁ মানার চেষ্টা করি। ভালোভাবে দেখা যাচ্ছে, কেউ কেউ বলতেছে মেহেদি। ওকে, বাট সমস্যা হচ্ছে না। ওকে ওকে ওকে, যাই হোক, আমরা একটু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। লাইফে তো কত ক্ষেত্রে মানিয়ে নাও, ঠিক আছে? মার্কার গুলো হালকা না, মার্কার একদম নতুন মার্কার, হ্যাঁ একদম নতুন। ওকে, তো বিষয় হচ্ছে লাইফে অনেক সময় মানিয়ে নেই আমরা। যেমন আমরা লোকাল বাসে যখন উঠি, লোকাল বাসে উঠা জায়গা নাই, কোন রকমের চিপা চাপার মধ্যে একটু নিজের শরীরটা খালি একটু এলিয়ে দেয়। আর শীতকাল যদি হয় তাহলে কথাই নেই, একজনের গায়ের সাথে একজন ঠাসাঠাসি করে উঠে। ওইখানে তো মানিয়ে নাও, মানিয়ে নাও না, মানিয়ে নাও। মাই লাইফে অনেক ক্ষেত্রে মানিয়ে নিতে হয়। ওকে, এখন আসো, জিরান তাহলে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল এটাও ভার্বের সাথে আইএনজি। তাহলে পার্থক্যটা কোথায়? আমরা কিভাবে বুঝবো যে এটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? আমি খুব সহজভাবে তোমাদের জিনিসটা বুঝাই দেব। খেয়াল করো, খুব সহজভাবে জিনিসটা বুঝাই দেব। এই জিরান আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে এক্সাক্ট পার্থক্যটা কোন জায়গায়। আশা করি এটা সবগুলা লেখা হইছে, এটা মুছে ফেললাম। মেসেজ পাচ্ছি কিনা? হ্যাঁ, কি এটা? রাফাতি, রাফাতি এসএমএস পাচ্ছি ভাইয়া। ওকে, খেয়াল করো, প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, আমি পার্থক্যটা বলে দিচ্ছি, পার্থক্যটা বলে দিচ্ছি। এই কারণে খাতার মধ্যে সবাই লিখবা জিরান্ড ভার্সাস প্রেজেন্ট পার্টিসিপল, জিরান ভার্সাস প্রেজেন্ট পার্টিসিপল। সবাই খাতার মধ্যে লিখছো জিরান ভার্সাস প্রেজেন্ট পার্টিসিপল। লেখা বুঝো না? আচ্ছা আমি আর একটু নিচে লিখি, জিরান্ড ভার্সাস প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ড ভার্সাস প্রেজেন্ট পার্টিসিপল। আমি তো মুখেও বলতেছি, আমার ভয়েস যে শুনতে পায় না তাহলে মনে করো যে আর তার শুনতে প্রবলেম আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। কত মিল এটাই লিখতে চেয়েছিলাম, সাবিহা সুলতানা। ওকে, সেই আচ্ছা ওকে, ঠিক আছে, বুঝতে পারছি যে আমার কথা শুনতে পারে না। আমার মনটাও অনেক বড়, তাই কে বলছো এটা? আসো ভাই, বুকে আসো, আরমান। ওকে, ঠিক আছে, খেয়াল করো, জিরান যেটা মনে রাখবা, জিরান তো ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল সেটাও ভার্বের সাথে আইএনজি। তাহলে পার্থক্যের জায়গাটা আমি বলে দিচ্ছি, খুব সহজভাবে মনে রাখবা, খুব সহজভাবে মনে রাখবা। ভাইয়া সবসময় খুব সহজভাবে মনে রাখায়। খেয়াল করবা, জিরান যেটা, জেরান যেটা, সেটা বুঝাবে স্থির অবস্থা, এইটা দিয়ে তুমি সলভ করতে পারবা, শেষ। প্রেজেন্ট পার্টিসিপল এটা বুঝাবে চলমান অবস্থা। জিরান যেটা, সেটা বুঝাবে স্থির অবস্থা। আর যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা চলমান, অর্থাৎ চলছে, এরকম অবস্থা বুঝাবে। ঠিক আছে, জিরান বুঝাবে চলমান অবস্থা, বুঝাবে না, বুঝাবে কি স্থির অবস্থা। আর যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা বুঝাবে চলমান অবস্থা। এইটা দিয়ে তুমি সব প্রশ্ন সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, তো কিভাবে সলভ করব দেখি, খেয়াল করো। যদি আমি বলি সুইমিং is a good exercise,
এখন আমাকে বলো, এখানে যে সুইমিংটা লিখছি এটা কি সাঁতার বুঝাইছে না সাঁতার কাটা বুঝাইছে? এখানে কি এটা সাঁতার বুঝাইছে নাকি সাঁতার কাটা বুঝাইছে? সাঁতার নামক একটা জিনিস বুঝাইছে, যেটা গুড এক্সারসাইজ। এখন বলো, এখানে কি কেউ সাঁতার কাটতেছে, এটা কি বুঝাইছে? বুঝায় নাই। এটা বুঝাইছে সাঁতার নামক একটা জিনিস। ঠিক আছে, এটা জিনিস। আর এই যে স্থির অবস্থাগুলো, এগুলো আরো মনে রাখার জন্য আরেকটা টেকনিক বলে দিলাম। যাও ভাইয়া, সব টেকনিক উদার করে দিচ্ছি। কি কি দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যাবে? জিরান যেটা, সেটা কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে? আর যেটা প্রেজেন্ট পার্টিসিপল, ওইটা প্রশ্ন করবা কেমন। কেমন চলমান অবস্থা যেটা, সেটা তুমি জানতে পারবা কেমন। কি যদি চলমান অবস্থা নাও বুঝতে পারো, আইডেন্টিফাই করতে না পারো, তুমি কেমন দিয়ে উত্তর বের করে ফেলবা। তারপর জিরান যেটা স্থির অবস্থা, যদি বুঝতে না পারো তাহলে তুমি কি দিয়া প্রশ্ন করে বের করে ফেলতে পারবা। যদি আমি প্রশ্ন করি এই বাক্যের মধ্যে কি ভালো একটা ব্যায়াম, কি একটা ভালো ব্যায়াম, বা কোন জিনিসটা একটা ভালো ব্যায়াম, তাহলে এক্ষেত্রে তুমি উত্তর দিবা কি? সুইমিং। আর সুইমিংটা হচ্ছে একটা, এখানে কি বলো, সুইমিং জেরান। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি বলি দা সুইমিং গার্ল, সাঁতার কাটতে থাকা মেয়ে, ইজ মাই, ইজ মাই কি লেখা যায়? এটা লিখে তো, লেখো তো দেখি, তোমরা একটু লিখো তো। ইজ মাই কি কি লেখা যায়? আচ্ছা, জিএফ, যাও, জিএফ লিখলাম। তোমরা যেহেতু এটাই দিয়ে খুশি, এটাই দিলাম, যাও। ওকে, এখন তোমরা আমাকে একটু বলবা, সিস্টার দিতে বলছো। আচ্ছা ভাই, এই জিএফটি সিস্টার নিয়ে টানাটানির দরকার নাই, এখানে লিখে দিলাম ইজ ভেরি কুল। পানির মধ্যে যেহেতু আছে, অবশ্যই কুলই হবে। ওকে, এখন খেয়াল করো, যদি বলি সুইমিং, এখানে কোন পার্সিভ স্পিচ, কি বলবা? জিরান বলতেছো, তাই তো? আচ্ছা, কিন্তু এখানে খেয়াল করো, এখানে কি কোনো স্থির অবস্থা বুঝাইছে নাকি চলমান? কোন স্থির অবস্থা বুঝাইছে নাকি চলমান? সাঁতার কাটতে থাকা মেয়েটা হচ্ছে কি অনেক কুল বা অসাধারণ, তাই তো? সাঁতার কাটতে থাকা মেয়েটা, সাঁতার কাটতে থাকে, দেখো চলমান। এবং আরেকটা প্রশ্ন যদি বলি, কেমন, কেমন মেয়ে, সাঁতার কাটতে থাকা মেয়ে, কেমন মেয়ে, সাঁতার কাটতে থাকা মেয়ে, তার মানে কি এটা চলমান অবস্থা অথবা কেমন? তার মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান? বলো, সবাই লিখো, প্রেজেন্ট পার্টিসিপল না জিরান? প্রেজেন্ট পার্টিসিপল। থ্যাংক ইউ ভেরি মাচ। পিপি, পিপি লিখে দিলাম সংক্ষেপে। আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটা তোমাদের পারতে হবে, না পারলে কিন্তু পিটাবো। দা সুইমিং পুল ইজ মাইন, অর্থাৎ এই সুইমিং পুলটা আমার, এই সুইমিং পুলটা আমার। আচ্ছা, কেউ কেউ এটা কিন্তু শর্ট টেকনিক দিয়ে পড়ে, কি পড়ে জানো? জিরান্ডের পরে নাউন থাকে না, আর প্রেজেন্ট পার্টিসিপলের পরে নাউন থাকে। যেমন এই যে, এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এটার পরে নাউন আছে, তো এটা এইভাবে পড়ে যে এটা হচ্ছে নাউন, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এভাবে পড়ে ফেলে। বাট সেটা ভুল। এইভাবে তোমরা পড়বা না। তোমরা যেহেতু এসকে ভাইয়ের স্টুডেন্ট, এসকে ভাই ক্লাস করতেছো, এক্সাক্ট একটা নিয়ম পড়ে তুমি 10টা সলভ করবা। একটা নিয়ম পড়েই তুমি 10টা সলভ করবে সব সময়। তুমি ওই নিয়ম দিয়ে এটা সলভ করতে গেলে এইটা উত্তর ভুল করবা। কারণ হচ্ছে, কারণ হচ্ছে এইখানে লেখা আছে দা সুইমিং পুল। এখন বলো, এটা কি স্থির না চলমান? এনে কেউ সাঁতার কাটতেছে এটা বুঝাইছে নাকি সাঁতার নামক একটা জিনিস বুঝাইছে? সাঁতার নামক একটা জিনিস বুঝাইছে। তাহলে পিছনে নাউন থাকলে তার সামনে জিরান থাকতে পারে না, এটা কোনো নিয়ম নাই, এরকম কোনো নিয়ম নাই। ঠিক আছে, তো এগুলো যদি কোথাও, যেমন ফেসবুকে অনেক পোস্টে এরকম কিছু বিদ্বান ব্যক্তি থাকেন যারা ইংরেজি পড়ান ফেসবুকে, হ্যাঁ, ফেসবুকের পেজে পেজে এইসব উল্টাপাল্টা কিছু উদাহরণ দেওয়া থাকে, ওগুলো একটু ভালো করে ফলো না করাটাই বেটার। ভালো করে ফলো করবা না, দেখার কাজ দেখা নিবা। ওকে, তো সুইমিং, আর সুইমিং এখানে তাহলে কি হিসেবে কাজ করছে বলো, সবাই বলো। উপরের জিরানটা কি নাউন হিসেবে কাজ করছে কিনা? হ্যাঁ, অবশ্যই নাউন হিসেবে কাজ করছে। আর এখন যেটা বাই করলাম, এই জিরানটাও নাউন হিসেবে কাজ করছে, কিন্তু সেটা নাউনের সামনে নাউন, নাউনের সামনে নাউন। আর সেটাকে আমরা কি নাউন বলে ডাকি বলো তো? এটা আমরা পড়ছিলাম কোন লেকচারে বলো? অ্যাডজেক্টিভ লেকচারে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে লেকচার, নাউনের সামনে যে নাউন সেটাকে বলা হয় কি? ভার্বাল নাউন, যদি আইএনজি দিয়ে থাকে। আর নাউনের সামনে যে নাউন, যদি সেটা আলাদা কোনো নাউন হয়, যেমন বাস টিকেট, তাহলে সেটা হয় নমিনাল নাউন। ঠিক আছে, নমিনাল নাউন।
তো যাই হোক, এত ওই ইয়ার মধ্যে আমরা যাব না, নাউনের মধ্যে এখন আর না যাই। ওকে, তো এখন বলো, এটা কি বুঝতে পারছো না বুঝো নাই? আরেকবার বলতে বলেছো লাজ, কোনটা বলবো আরেকবার, কোনটা বলবো এটা বলো নাই। একরাম কি না সেটা একটু বলো। তাজমুর, এই মেয়েরা কুল হয় না, কি বলো এগুলা? ওকে, সাগরিকা বলছি বুঝছি বুঝছি। নমিনাল, আচ্ছা নমিনাল নাউন হচ্ছে কোন নাউনের সামনে যখন নাউন থাকে, যেমন বাস, টিকেট। তোমরা মনে হয় অ্যাজরিভ ভাবে লেকচার এটা পড়ছো। তো এই যে দেখো, নাউনের সামনে একটা নাউন, এটাকে আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি নাউন অ্যাজরিভ নামে, কিন্তু এটা তুমি অ্যাডমিশন লেভেলে যে বিভিন্ন বই আছে, ব্যালেন্স টোফেল বা ক্লিপস টোফেল, বিশেষ করে ক্লিপস টোফেল, এটা যদি পাও, এটার মধ্যে দেখবা যে এটা নাম লেখা নমিনাল নাউন নামে, এটা অন্য একটা নাম। ওকে, সুইমিং পুলটা আবার বুঝাতে বলেছো, ওকে আমি বুঝাচ্ছি। খেয়াল করো, এখানে কিন্তু কোনো স্থির অবস্থা বুঝাইছে, কারণ পুল তো আর সাঁতার কাটে না। পুল কি সাঁতার কাটে? সাঁতার কাটে না। তার মানে এখানে কোনো সুইমিং নামে কোনো একটা জিনিসকে বুঝাইছে, সুইমিং নামের একটা জিনিস, যেটা হচ্ছে একটা পুল। ঠিক আছে, অর্থাৎ এইখানে এইখানে কোনো চলমান অবস্থা বুঝায় নাই। কেউ সাঁতার কাটতেছে যে বুঝাইছে, কিন্তু 2 নম্বর উদাহরণে সাঁতার কাটতেছে একটা মেয়ে, এটা বুঝাইছে। কিন্তু 3 নম্বর উদাহরণে সুইমিং পুল নামক একটা জিনিসকে বুঝাইছে। এবং এখানে যদি বলি কি পুল, উত্তর কি দিবা? সুইমিং পুল। কিন্তু এখানে কি কেমন পুল বলা যাবে? যদি বলতাম নাইস পুল, বিউটিফুল পুল, তাহলে তুমি সেটা উত্তর দিতে পারতা। কিন্তু কেমন পুল, সেটা সুইমিং করার পুল। বলা যায়? বলা যায় না। বলতে হবে তাহলে কি, কি পুল, সেটা সুইমিং পুল। কি পু, হাতি পু, বলে না? সরি, তোমরা মানে ফেসবুকে নাম শুনে থাকতে পারো, ফেসবুকে। আচ্ছা, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এটা বুঝাই দিতে বলছো। ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, আমি এটা বুঝাই দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিগত বছরে এই প্রশ্নটা আসছে, সেটা আমি বুঝাই দিচ্ছি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। এইখানে খেয়াল করো, যদি বলি এই যে রোলিং আইএনজিটা, এটা কোন কি হিসেবে কাজ করছে? ঠিক আছে, এটা কি হিসেবে কাজ করছে? এটা কি জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? তো তোমরা আমাকে বলো, এই বাক্যটার মিনিং তোমরা জানো কিনা, এই বাক্যের মিনিংটা তোমরা জানো কিনা? যদি না জানো আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এটার মানে কি? মানে হচ্ছে ঘূর্ণায়মান কোন পাথরে কখনো শ্যাওলা জমে না। ঘূর্ণায়মান পাথরে, হ্যাঁ 3 নম্বরের উত্তরটা জিরান ছিল, 3 নম্বর উত্তর জিরান ছিল, প্রশ্ন করছো, উত্তর দিয়ে দিলাম। ওকে, তো ঘূর্ণায়মান পাথরে কখনো শ্যাওলা জমে না, মোস মানে শ্যাওলা বুঝায় এখানে। ওকে, যাই হোক, এই রোলিং স্টোন, এখন বলো পাথরটা ঘূর্ণায়মান, চলমান অবস্থা বুঝাইছে, বুঝাইছে, তাহলে এটা কি? পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। ডান পাশের একটা লাইট, আচ্ছা ডান পাশ কোনটা আমাকে একটু বলো। এটা কি তাসদিদ? এই পাশটা মানে আমার এই পাশের ডান পাশ, না এইটা? মানে আমার যেই হাতে শীট আছে ওই হাতে, না যেই হাতে মার্কার আছে সেই হাতে? এটা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় দিতে পারছি না বেশি। তাসদিদ দ্রুত বলো। শীট যেই হাতে, সেই হাতে লাইট অফ করে দিব। শীট যে হাতে নাকি মার্কার যে হাতে? শীট যে হাতে, ওই পাশে লাইটটা অফ করে দিব। ওকে, ঠিক আছে। কারণ বুঝছো তো, ভিডিওর মধ্যে ডান বাম কিন্তু বের করা সম্ভব না। ওকে, এখন আশা করি ক্লিয়ার হইছে। এখন ক্লিয়ার কিনা আমাকে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এমনিতে আমি কালো, এর মধ্যে আবার লাইট অফ, তাই দেখাই যাবে না। ওকে, বলছে অপশনে অ্যাজরিভ এবং পার্টিসিপল দুইটা থাকলে কি করব? আচ্ছা, গুড কোশ্চেন। এই প্রশ্নের মধ্যে যদি অপশনে অ্যাজরিভ বলে, হ্যাঁ এটা আমরা জানি যে যখন ডিটারমিনার থাকবে, ডিটারমিনার পর যখন দুইটা ওয়ার্ড থাকবে, তাহলে লাস্টেরটা হবে নাউন, আর এটা তো ভার্ব, এটা গুণার দরকার নাই। ঠিক আছে, লাস্টেরটা ভার্ব। তাহলে এই যে মাঝখানে যেটা, এটা অ্যাজরিভ। আর আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজরিভ কাজ করে, অ্যাজরিভের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপলে, প্রেজেন্ট পার্টিসিপল যেটা অ্যাজরিভের কাজ করে। এখন আরো বোঝা যাচ্ছে না ভাই, যেমন আছে এমনই থাক, বেশি পণ্ডিতি করতে গেলে সমস্যা হয়ে যায়, বুঝো না? ওকে, যাই হোক, তো এখন একজন কোশ্চেন করছো, যদি ভাইয়া অপশনের মধ্যে যদি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটা অপশনই যদি দিয়ে দেয়, ধরো এই কোশ্চেনটাই তোমাদেরকে দিছে অ্যান্সার করার জন্য, তো নিচে অপশন দিল যে এটা কি অ্যাডজেক্টিভ দিব অ্যান্সার, নাকি অ্যাডজেক্টিভ অ্যান্সার দিব পার্টিসিপল, কোনটা অ্যান্সার দিব?
দেখি কে পারো বা কে বুঝো, আমাকে একটু বলো। অনেকে বলতেছে পার্টিসিপল অ্যান্সার দিব। না ভাইয়া, এখানে পার্টিসিপল অ্যান্সার না দেওয়াটা যৌক্তিক কিছু ক্ষেত্রে। যেমন তুমি যদি চিন্তা করো, আহ এইটা এখানে কি এক্সাক্ট বলে দিছে যে প্রেজেন্ট পার্টিসিপল? না, বলে নাই। যদি বলতো প্রেজেন্ট পার্টিসিপল, যদি বলতো এক্সাক্ট প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে সেক্ষেত্রে এটা আমি অ্যান্সারটা প্রেজেন্ট পার্টিসিপলে দিতাম। অর্থাৎ যদি অপশনটা এরকম থাকতো, এটা নিয়ে হ্যাঁ অনেক মতবিরোধ আছে, তবে এই ক্ষেত্রে এইটা অনেকের কাছে অ্যাকসেপ্টেবল। যদি এক্সাক্ট প্রেজেন্ট পার্টিসিপল উল্লেখ করে দেয়, এক্সাক্ট প্রেজেন্ট পার্টিসিপল যদি উল্লেখ করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমি প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার দিতে পারি। কিন্তু যদি উল্লেখ না করে, তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে অ্যান্সারটা দেওয়াটা বেটার। তবে এই ক্ষেত্রে একবার এই প্রশ্নটা হয়েছিল, তখন এটা কনফিউশনটা তৈরি হয়েছিল। আর দুইটাই দিলে উত্তর কাটা। তোমরা জানো ইউনিভার্সিটি অ্যাডমিশনে দুইটা কখনো দেওয়া যায় না। আশা করি এটা বুঝাইতে পারলাম। ওকে, এখন আমরা একটু উদাহরণ দেখব। উদাহরণ দেখব যে আমরা পার্টিসিপল আর জিরান বাই করতে পারি কিনা। পেজ নাম্বার 8-এ 10 নাম্বার কোশ্চেন। পেজ নাম্বার 8-এ 10 নাম্বার কোশ্চেন, সবাই বের করো। পেজ নাম্বার 8-এ 10 নাম্বার কোশ্চেন। পেজ নাম্বার 8-এ 10 নাম্বার কোশ্চেন। পেজ নাম্বার 8-এ 10 নাম্বার কোশ্চেন। প্লেইং স্কোয়াড, তারপরে সুইমিং পুল, রানিং ট্র্যাক, অনেকটাই এক। ওকে, কারণ রানিং ট্র্যাক যেটা, সেখানে রান কিন্তু ট্র্যাক করে না, করে অন্য কেউ, খেলোয়াড়রা। সুইমিং পুল, পুলে কিন্তু অন্য কেউ সাঁতার কাটে। প্লেইং স্কোয়াড, এখানে খেলে অন্য কেউ। এগুলো সবই এক, সবগুলাই কি জিরান্ডের উদাহরণ। তুমি যে ভাইয়া প্রশ্ন করছো, সম্ভবত হচ্ছে কি তাহমিদ, তাহমিদ বিন জিহাদ, সম্ভব জামান, তাহমিদ বিন জামান। তোমার এটা আমি উত্তর দিয়ে দিলাম। ওকে, তো কোশ্চেন নাম্বার কত? 10, 8 নাম্বার পেজে। ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে কেউ হাঁটতেছে এটা বুঝাইছে, নাকি হাঁটা নামক একটা জিনিস বুঝাইছে? তাহলে কি সকালবেলা কি স্বাস্থ্যের জন্য ভালো? তাহলে কি দ্বারা প্রশ্ন করা যায়? তাহলে এটা 100% জিরান। আশা করি উত্তরটা দিতে পেরেছো। ঠিক আছে, ওকে। এখন এখন আমি দেখো, আমি আমি পড়াতে পড়াতে জিনিসগুলো জানি যে তোমাদের কোন এই লেকচার শিটেই কোন কোন জায়গায় প্রবলেম হতে পারে। আমি কিন্তু এক এক করে ওই জায়গাগুলো সলভ করতেছি, যাতে করে তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ঠিক আছে, ইনশাল্লাহ ভাইয়ের উপর ভরসা রাখো। তোমার এসকে ভাইয়া তোমাকে সেইভাবে সলভ করে দিবে, যে যাতে করে তোমার ওই প্রবলেমগুলো আর না থাকে। যেমন একজন করতে যাচ্ছ প্রবলেম, এইটা কেউ কেউ পাইছে 10 নম্বর, কেনই বা এটা জিরান হইলো, এটা অনেকে হয়তো বুঝো নাই। আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। তারপরে 11 নম্বর, এটা কেনই বা আমি ভার্ব অ্যান্সার দিলাম। আমি জানি জিরান নাউনের কাজ করে, সেটা আমি বুঝছি, কিন্তু কেন ভার্ব আনসার দিলাম সেটাও কিন্তু উত্তরটা ক্লিয়ার করে দিছি। তো আশা করি এভাবে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। ভাইয়ের উপর একটু ভরসা রাখো, পুরোটা সময় থাকো। হুম, ঠিক আছে। তাহলে আমরা জিরান আর প্রেজেন্ট পার্টিসিপলের বিষয়টা ক্লিয়ার করে ফেললাম। এখন আসো, ভার্বাল নাউন আমরা আসলে বের করতে পারি না। ভার্বাল নাউন যদি বলে বের করার জন্য আমরা একটু কনফিউজড হয়ে যাই, অনেক জায়গায় এই প্রশ্নগুলো পাবা। ওকে, ভার্বাল নাউন। কাশিটা দিলাম কার জন্য? ঐশীর জন্য। ঠিক আছে, আচ্ছা। ভার্বাল দেখো, কোন কোন যেমন অনেকের নাম আছে সোহেল, যেমন আমার নাম, ফুল নাম হচ্ছে সোহেল। তো আমি হচ্ছে আমাদের কলেজের পাশে, কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ ছিল তো, আমার কলেজের পাশে হচ্ছে অনেক পাহাড় আছে। পাহাড়ের সামনে গিয়ে আমরা চিৎকার করতাম নাম ধরে। যেমন আমি দুষ্টমি করে আমরা অনেক সময় নাম ধরে ডাকতাম। যেমন যদি বলতাম সোহেল, বহুত জোরে ডাক দিতাম, উত্তর আসতো হেল হেল হেল। রিফাত, ফাত 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 ফাত। তারপরে হচ্ছে এরকম আরো কি যেন, শাকিল, কিল 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 কিল। আমার এক বন্ধু ছিল, সত্যি কথা এটা, আমার এক বন্ধু ছিল, তার যার নাম ছিল ইকবাল। সে উঠটা খারাপ ছিল, নামটা খালি বলবে, আমরা তারা ধরে থামাই দিছি। ঠিক আছে, তো যাই হোক, ভার্বাল। ভার্বাল, ভার্বাল দেখো, ভার্বাল মানে হচ্ছে সাধারণত দা আর অফের মাঝখানে, মাঝখানে যেই ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটাকে আমরা ভার্বাল বলে ডাকবো। ঠিক আছে, মজা পাইলাম, হ্যাঁ ঠিক আছে। দা আর অফের মাঝখানে, দা আর অফের মাঝখানে যেই ভার্ব প্লাস আইএনজি থাকবে, সেটাকে আমরা কি বলে ডাকবো? ভার্বাল বলে ডাকবো। ঠিক আছে, তো যদি আমি বলি দা ডেভেলপমেন্ট অফ, এইটা ভার্বাল নাউন? উত্তর লিখো, সবাই লিখো।
দ্য ডেভেলপমেন্ট অফ, এটা ভার্বাল নাউন? নো, এটা ভার্বাল নাউন না, এটা নর্মাল নাউন। এটা কি? নর্মাল নাউন। ঠিক আছে, এই তো, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পারছো। তো যদি আমি বলি দ্য ডেভেলপিং অফ, দ্য ডেভেলপিং অফ, তাহলে এটা ভার্বাল। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ভার্বাল। যদি বলি দ্য ডেভেলপিং অফ, তাহলে এটা ভার্বাল। যদি বলি দ্য গো অফ, তাহলে এই গোটা কি ভার্বাল? এটা কি ভার্বাল নাউন? নো, এটা নর্মাল নাউন। কিন্তু যদি বলি দ্য গোয়িং অফ, তাহলে এটা কি? ভার্বাল নাউন। গোয়িং অফ হচ্ছে কি? ভার্বাল নাউন। আশা করি বিষয়টা ধরতে পারছো, রাইট? ওকে। তো ভার্বাল নাউন এই এক প্রকারের, এই এক প্রকারের, এটা দিয়ে ম্যাক্সিমাম উদাহরণ থাকে। হ্যাঁ, এছাড়া আরেকটা ব্যতিক্রম আছে। আমরা যে জিরান পড়ছি না, জিরান, এই জিরান গুলোকেও তুমি ভার্বাল নাউন হিসেবে বলতে পারবা। এই জিরান গুলোকেও তুমি ভার্বাল নাউন হিসেবে বলতে পারবা। খেয়াল করো, জিরান গুলো যেগুলো অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যেগুলো আমরা লিখি, জিরান হিসেবে কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল না, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ভার্বাল নাউন না। প্রেজেন্ট পার্টিসিপল তো নাউনই না, ওটা তো অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বাল নাউন হবে কেমনে? ভার্ব প্লাস আইএনজি জিরান যেটা বোঝায় সেটা ভার্বাল নাউনেরও কাজ করে, সেটাকে আমি ভার্বাল নাউন বলেও ডাকতে পারবো। ওকে, পেজ নাম্বার 8 এ কোশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 8 এ কোশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 8 এ কোশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে আই লাইক ট্রাভেলিং। এখানে কি কেউ ট্রাভেল করতেছে এটা বুঝাইছে, নাকি আমি ট্রাভেলিং নামক একটা জিনিসকে পছন্দ করি? কোনটা বুঝাইছে? ট্রাভেল নামক একটা জিনিসকে বুঝাইছে, রাইট? ট্রাভেল নামক একটা জিনিসকে বুঝাইছে। তো এখানে মানে পছন্দ করা, হ্যাঁ পছন্দ করা কি? ট্রাভেলিং পছন্দ করা। তো এখানে এই যে ট্রাভেলিংটা, এটা একটা কি? জিরান। এটা একটা কি? জিরান। তাহলে এই জিরানটাকে আমি কি বলতে পারবো? ভার্বাল নাউন বলতে পারবো। কি বলতে পারবো? ভার্বাল নাউন। তো এখানে কোশ্চেন করছে ইন দিস সেন্টেন্স দ্য ভার্বাল নাউন ইজ, কোনটা তাহলে? উত্তর বলো। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তো ভার্বাল নাউন যদি আসে তাহলে আমরা আশা করি পারবো। এখন কথা হচ্ছে ভাইয়া, সমস্যা হচ্ছে যেটা, ডিমিটের জন্য মেসেঞ্জার গ্রুপ, কার মেসেঞ্জার গ্রুপ? ইউসিসি থেকে কোনো মেসেঞ্জার গ্রুপ নাই। যদি অন্য কোনো মেসেঞ্জার গ্রুপ থেকে থাকে সেগুলো ফেক, ঠিক আছে? অন্য কোনো মেসেঞ্জার গ্রুপ থেকে থাকলে সেটা ফেক, ওগুলোতে তোমরা অ্যাড হবে না। কিন্তু প্রতারিত হলে এক্ষেত্রে ইউসিসি কর্তৃপক্ষ দায়ী নয়, কারণ আমরা এরকম কোনো মেসেঞ্জার গ্রুপ খুলি নাই। আর ইউসিসির অনলাইনের দায়িত্বে কিন্তু আমি আছি, আমরা আছি। তো আশা করি কোনো প্রবলেম হলেও তোমরা আমার কাছ থেকেও সলভ করতে পারবা ভাইয়া, সেক্ষেত্রে হেল্প করবো অবশ্যই। আবার করতে চাইলে কিভাবে করব? এই ক্লাস পরে করতে চাইলে আর করার কোনো স্কোপ নাই ভাইয়া। ওকে, ঠিক আছে। যাই হোক, ভার্বাল নাউন ক্লিয়ার। একজন প্রশ্ন করছিল আবার এক নাম্বারটা বলার জন্য, দা আর অফের মাঝখানে যেই ভার্ব প্লাস আইএনজি থাকবে, ভার্ব প্লাস আইএনজি কিন্তু মাস্ট খেয়াল রাখবা, ভার্ব প্লাস আইএনজি সেইটা, সেইটা হচ্ছে ভার্বাল নাউন। আশা করি ক্লিয়ার। ওকে, এখন চলে আসো, একটু ভাইয়ার সাথে হেল্প করবা, ভাইয়ার সাথে একটু হেল্প করবা। ভাইয়া জিনিসটা বলতেছি খেয়াল করো। যেমন সবাই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এন্ড 6 দেখবা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুইটাই ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এবং দুইটাই ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসছে। একটা 11-12-তে, একটা হচ্ছে 13-14-তে। ওকে, সবাই দেখো। আচ্ছা, সবাই একটু দেখো 5 এবং 6 শূন্যস্থানের আগে দুইটাতে কনসিডার আছে। কনসিডার নামক একটা ভার্ব আছে। আমরা গত লেকচারে হয়তো পড়ছি, মেইন লেকচারে, মেইন ক্লাসে তোমরা হয়তো পড়ছো। কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে যার পরে জিরান দিতে হয়, আর কিছু কিছু ভার্ব আছে যার পরে ইনফিনিটিভ দিতে হয়। কিছু কিছু ভার্ব আছে যার পরে জিরান দিতে হয়, আর কিছু কিছু ভার্ব আছে যার পরে ইনফিনিটিভ দিতে হয়। পড়ছো কিনা? পড়ছো। আচ্ছা, এগুলো মনে থাকে না, রাইট? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, কনসিডার, কনসিডার যে ভার্বটা, কনসিডার যে ভার্বটা, সেটা কোনটার মধ্যে পাইছিলা? সবাই একটা কাজ করো, পেজ নাম্বার 4 এ গিয়ে এই লিস্টের মধ্যে দেখো তো কনসিডার আছে কিনা। জিরান্ডে যে লিস্টগুলো আছে, যেই ভার্বগুলো পরে জিরান্ড হয়, সেই লিস্টের মধ্যে গিয়ে কি কনসিডার আছে কিনা একটু দেখে বলো তো। কনসিডার আছে কিনা? আছে, 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 আছে। ওকে,
ওকে, কনসিডার যেহেতু আছে, কনসিডারের পরে যেই ভার্ব আসবে সেটার সাথে কি হবে? আইএনজি হবে। তো এখন আমরা যেই পেজে ছিলাম 8 নাম্বার পেজে 5 এবং 6 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার পেজে 5 এবং 6 নাম্বার কোশ্চেন, দুইটাই অ্যানসার কি হবে? আইএনজি দিয়ে হবে। কি দিয়ে হবে? আইএনজি দিয়ে হবে। সেপারেটিং বিল্ডিং, সেপারেটিং বিল্ডিং, তাই তো? তাই তো? করতে পারি নাই কজ আমি জানি না রবিবার। ভাইয়া তুমি না জানলে আমি কি করবো কত এখন? ঠিক আছে, যেগুলো মিস করে ফেলছো সেগুলো মিস করছো, পরেগুলো আর মিস করো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে চলে আসো 9 নাম্বার কোশ্চেনটা। 9 নাম্বার কোশ্চেন লেখা আছে শূন্যস্থানের আগে আছে ফেইল। তো ফেইল ভার্বটাকে একটু মার্ক করো, ফেইল ভার্বটাকে মার্ক করো। মার্ক করে এখন তোমরা একটু আমাকে বলবা পেজ নাম্বার 2 তে দেওয়া আছে ইনফিনিটিভ ভার্বের লিস্ট, আর পেজ নাম্বার 4 এ দেওয়া আছে জিরান্ড ভার্বের লিস্ট। তো এখন কথা হচ্ছে এই ফেইল শব্দটা ইনফিনিটিভ ভার্বের লিস্টের মধ্যে আছে নাকি জিরান্ড ভার্বের লিস্টের মধ্যে আছে? তোমরা একটু দেখে বলো, সবাই একটু দেখে বলো, সার্চ করো, খোঁজো 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 খোঁজো। এগুলো মনে রাখার টেকনিক, মনিরুল তোমার এসকে ভাইয়া যেহেতু আছে টেকনিক দিয়েই পড়াবে, মনে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের বলবো না যে এফোর্ড 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 সোয়ার 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 কনসেন্ট কনসেন্ট একদম ডিরেক্টলি মুখস্থ করে লাও, আমি তোমাদের টেকনিকই দেখাবো, বুঝছো নাই? ওকে, তো সবাই বলতেছো যে এই ফেল ভার্বটা ইনফিনিটিভ লিস্টে আছে, তার মানে কি এই ফেল ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে সেটা হবে টু প্লাস ভার্ব। তো এই ক্ষেত্রে পেজ নাম্বার 8 এ 9 নাম্বার কোশ্চেনটা, তাহলে উত্তর আমরা কোনটা দিয়ে দেব? টু প্লাস ভার্ব দিয়ে দিব। ক্লাস তো আরসি হয়, এই আরসি ক্লাসগুলো, আরসি মানে কি বুঝি নাই। নাউন ক্লাসটা বুঝাই দিব, হ্যাঁ ভাইয়া বুঝাই দিব, সমস্যা নাই, ভাইয়ের উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ নাউন ক্লাস সমস্যা হবে না। 1 থেকে 5 পাও নাই। ওপো A1K, ভাইয়া তোমার নামই তো নাই, তোমাকে কি নামে ডাকবো বলো? কি নামে ডাকি? ঠিক আছে, ওকে। তারপরে আসো পেজ নাম্বার 9 এ, পেজ নাম্বার 9 এ দেখবা যে এক্সারসাইজ গুলো করতে গেছো সেইগুলাতে কিন্তু এরকম সমস্যা হয়েছে। যেমন পেজ নাম্বার 9 এ কোশ্চেন নাম্বার 4 রিফিউজ, এটা আছে ইনফিনিটিভের লিস্টের মধ্যে, তার মানে রিফিউজের পর একটা ভার্ব আসলে টু প্লাস ভার্ব হবে। তারপরে যেমন 1 নাম্বার কোশ্চেনে ছিল ওয়ান্ট, ওয়ান্ট খুঁজে দেখো 2 নাম্বার পেজে যে লিস্ট দেওয়া আছে ইনফিনিটিভ লিস্ট, ওই লিস্টের মধ্যে আছে, ওয়ান্টের পরে হয় টু প্লাস ভার্ব, অর্থাৎ অ্যান্সার হবে টু ইমপ্রুভ। আচ্ছা, তো এরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ 9 নাম্বার যে কোশ্চেনটা আই ডোন্ট মাইন্ড, মাইন্ড দেওয়া আছে 4 নাম্বার পেজে যে লিস্ট দেওয়া আছে জিরান্ডের লিস্ট, ওই লিস্টের মধ্যে, অর্থাৎ মাইন্ডের পর যখন একটা ভার্ব আসবে সেটা হবে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ সেক্ষেত্রে 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে মাইন্ড ওয়ার্কিং। ঠিক আছে, তেমনি ভাবে 12 নম্বর কোশ্চেনটাও মাইন্ড দিয়ে দেওয়া আছে, দেখো মাইন্ড এরপরে হবে ওয়ার্কিং। তারপরে 10 নাম্বার পেজ, 10 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে স্টপ, করিম স্টপ, তো স্টপ যেটা সেটা তোমরা একটু দেখে বলো 3 নাম্বার পেজে যে লিস্ট আছে সেই লিস্টে আছে না 4 নাম্বার পেজে লিস্টের মধ্যে আছে, একটু দেখে বলো স্টপ। শুধুমাত্র লেকচার শিট কভার করলে কি অ্যাডমিশনের চান্স পাওয়া যাবে? ভাইয়া এটা যদি কখনো কেউ বলে থাকে তাহলে সেক্ষেত্রে এটা ভুল, মনে রাখবা। কখনো শুধুমাত্র লেকচার শিট, তুমি এক্সট্রা পড়তে হবে তোমাকে অবশ্যই, হ্যাঁ এটা তোমার দিক নির্দেশনা, অবশ্যই দিক নির্দেশনা, কিন্তু ভাইয়া তোমাকে অবশ্যই এইটা বলি যে পড়তে হবে প্রচুর পরিমাণে, যত কিছু পারো এক্সট্রা বই কিনো, ইউসিসির বই আছে ইউসিসির বই কিনো, ঠিক আছে? তো ঘাটাঘাটি করতে হবে, প্রচুর পড়তে হবে, যারা চান্স পাওয়ার তারা কিন্তু প্রচুর স্টাডি করে, এটা হচ্ছে আসল। ওকে, তো স্টপ শব্দটা জিরান্ডে লিস্টের মধ্যে আছে, স্টপ শব্দটা জিরান্ডে লিস্টের মধ্যে আছে, তার মানে আমরা 10 নম্বর কোশ্চেনে স্টপের পরে দিব আইএনজি, অর্থাৎ অ্যান্সার হবে রাইটিং। তো এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো তো মনে রাখতে পারি না, পেজ নাম্বার 3 তে দেওয়া আছে কতগুলা, ও মা গো মা, আমাকে কত কাজ কত কিছু করতে হয়, আমাদের এত কিছু মেইনটেইন করি, এই ভার্বগুলো মুখস্থ করা আমাদের জন্য একটু বেশি কঠিন, তাই না? তো এক্ষেত্রে আমি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি, আসো। তো ভাইয়া তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। আচ্ছা পেজ নাম্বার 9 এ 1 নাম্বার এ উত্তর হলো না কেন? আচ্ছা পেজ নাম্বার 9 এ 1 নাম্বার কোশ্চেন, আচ্ছা পেজ নাম্বার 9 এ 1 নাম্বার কোশ্চেন উত্তর এ হলো না কেন, এটা তোমার প্রশ্ন তাই তো? আচ্ছা এ হলো না কেন? পেজ নাম্বার 9 এ কোশ্চেন নাম্বার 1, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই অ্যাবিলিটি অফ রিডিং, আর মাই রিডিং এবিলিটি। এখন তোমরা আমাকে বলো মাই এটা একটা ডিটারমিনার, রিডিং এটা একটা পার্টিসিপল, এটা কাজ করে অ্যাডজেক্টিভের, এরপরে অ্যাবিলিটি এটা হচ্ছে নাউন, তার মানে কি দাঁড়াইলো নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে হচ্ছে ডিটারমিনার, মাঝখানে কেন আমি অফ দিব? কি প্রয়োজন, দরকার আছে কোনো?
কোনো প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছো। নূর মাসুম শেখ, তোমার উত্তরটা তুমি পেয়েছো আশা করি। লেকচার শিটে পাও না? কোন লেকচার শিট পাও নাই? আচ্ছা ওকে, যাই হোক, এখন দেখো তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি তুমি কিভাবে শর্টকাটে তুমি ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল যেগুলো আছে এগুলো মুখস্থ করতে পারবা। ভাইয়া এক্সক্লুসিভ কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এক্সক্লুসিভ, এটা দিয়ে তুমি খুবই সহজে তুমি মনে রাখতে পারবা, খুবই সহজে তুমি মনে রাখতে পারবা। আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? প্রবলেম হবে না। ভাই এই এক্সক্লুসিভ জিনিসগুলো শুধুমাত্র তোমাদের জন্যই দেখাচ্ছি। আচ্ছা আসো, কই যেন, আচ্ছা এই যে, হ্যাঁ এখন আসো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা মনে রাখার টেকনিক আমি তোমাদের জন্য রেখে দিব, এটা তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবা। স্ক্রিনশট দিয়ে নিতে পারবা, আবার আমার কাছে কেউ পিডিএফ চাইও না। ওকে, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আমার নামও তো আছে দেখা যায়। ওকে, তো যাই হোক, এখন আমরা একটু গল্পটা তোমাদেরকে পড়ায় দিব এবং কিভাবে তুমি মনে রাখবা সেটাও বলে দিব। তো প্রথম যে লিস্টটা দেওয়া আছে, প্রথম যে টেকনিকটা শিখাবো সেটা হচ্ছে ইনফিনিটিভ যেই ভার্ব গুলো সেইগুলো মনে রাখার টেকনিক নাম্বার 1। খেয়াল করো, তোমার টেকনিক মনে থাকবে না মানে তোমার ইনফিনিটিভ মনে থাকবে, মানে মনে থাকতে বাধ্য। প্রথমে দিব্যা আলী একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় একজন সুন্দরীকে দেখে তার এক পুকুর পিপাসা পেয়ে গেল। মানে পিপাসা এত বেশি, সেটা এক পুকুর পানি দিয়েও সেই পিপাসা শেষ করা যাবে না, তার গলা শুকিয়ে গেল। সে তখন সুন্দরীকে পরম আদরে বলল, মিস, ও মিস, অবশ্যই মিস তো বলবে, মিসেস তো বলবে না, মিস, হাফ পন্ড ওয়াটার প্লিজ। তো সেক্ষেত্রে এই যে মিস, এম দিয়ে ম্যানেজ, এম দিয়ে মোটিভেট, আই দিয়ে ইন্টেন্ট, এস দিয়ে সাজেস্ট, এস দিয়ে সোয়ার, তারপর এইচ দিয়ে হোপ, এইচ দিয়ে হেসিটেট, এ দিয়ে অ্যাপিয়ার, এল দিয়ে লার্ন। এইভাবে তুমি মনে রাখতে পারো। এই সবগুলো আমি বললাম না, বাকিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে ইনফিনিটিভ মনে রাখার টেকনিক নাম্বার 1। এরপরে চলে আসো জিরান মনে রাখার টেকনিক নাম্বার 1। জিরান মনে রাখার টেকনিক নাম্বার 1, স্ক্রিনশট দিয়ে রাখো। পিকু একটা মুভি আছে, বলিউডের একটা মুভি আছে পিকু। তো পিকু অনেক খুঁজে এফসি মার্কা একটা দেশে ওই তাকে পেলো আর কি, তাকে ওই, বুঝছো তো? ওকে, তো এখন কথা হচ্ছে এই যে দেখো, পি দিয়ে প্র্যাকটিস, পি দিয়ে প্রিফার, পি দিয়ে পোস্টপোন, আই দিয়ে ইনভলভ, আই দিয়ে ইমাজিন, ওকে, কিউ দিয়ে হচ্ছে কুইট, আর ইউ দিয়ে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তারপর হচ্ছে এফ দিয়ে ফিনিশ, এফ দিয়ে ফরগিভ, সি দিয়ে কমপ্লিট। এইভাবে সবগুলো। আশা করি ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। স্ক্রিনশট দিছো? ওকে, তারপরে কেউ বলতেছো যে ভাইয়া তারপরে মনে থাকে না, তারপরেও মনে থাকে না। তো ওকে, আসো তোমার মনে না থাকার সমস্যাও আমি দূর করছি। ওকে, তারপরে মনে থাকবে না, টেকনিক নাম্বার 2, ইনফিনিটিভ মনে রাখার টেকনিক নাম্বার 2, সবাই দেখছো? আর উপরে কি কি নাম লেখা আছে সেগুলো ইগনোর করো, সেগুলো আমার যেহেতু এই কারণে মানে ওইটা নাম লেখা, হ্যাঁ, ওগুলা কি ইগনোর করো। আচ্ছা খেয়াল করো, প্রথমে দেখো মনে রাখার টেকনিক 2। প্রথমে খেয়াল করো, সবাই জানো যে ভাইয়া সবসময় টেকনিকে বিশ্বাস করি, এই কারণে টেকনিক দিয়ে এটা পড়বো। প্রিয়তমা, করে দিও ক্ষমা। বিশ্বাস করো, আমি প্রমিস করে বলছি যে দেখো ইংরেজি শব্দগুলো দেখো, অনেকগুলা কিন্তু বাংলার পাশে ইংরেজিটা দিয়ে দেওয়া। আমি শুধু তোমাকে চাই ইংরেজি হচ্ছে ওয়ান্ট, তোমাকে আমার বড় প্রয়োজন মানে হচ্ছে নিড, তুমি আমার বেঁচে থাকার সকল হোপ মানে আশা, ঠিক আছে, এটা জানো। তোমার কাছে আমার সকল প্রত্যাশা ইংরেজি হচ্ছে এক্সপেক্ট। তুমি আমার অফারে, এই অফার মানে কি সেটা সবাই জানো, অফারে এগ্রি হও। আমি ডিসাইড করেছি যে তোমার উইশ ইন্টেন্ট অনুসারে তোমার সকল দাবি মানে ডিমান্ড অথবা ক্লেম, হ্যাঁ দুইটাই অর্থ হচ্ছে দাবি, মানে সেগুলো পূরণ করব। আমি সত্যি আমি ভান করছি না, ভান করা ইংরেজি হচ্ছে প্রিটেন্ড।
এটা আমার ডিজায়ার যে তোমার প্ল্যান অথবা অর্ডার অনুসারে তোমার মতামত মানে হচ্ছে কনসেন্ট অথবা সাজেস্ট এইগুলো নিয়ে সবকিছু প্রিপেয়ার করব, সবকিছু অ্যারেঞ্জ করব। কোনো অজুহাত ইংরেজি হচ্ছে প্রিটেক্সট করব না, মানে অজুহাত দেখাবো না। কিভাবে কি করতে হবে সেগুলো তুমি আমাকে টিচ করবা, মানে শেখাবা। টিচের পরে কিন্তু টু প্লাস ভার্ব। ওকে, তো তোমার বাধ্যগত মানে অবলাইজ থেকে সেগুলো শিখবো ইংরেজি হচ্ছে লার্ন। কখনো ফেইল হব না। যেসব বিষয় তুমি অ্যালাউ করবে না সেসব বিষয় নিয়ে তোমার সামনে কখনো অ্যাপিয়ার করব না। সামনে যাওয়া মানে হচ্ছে অ্যাপিয়ার হওয়া। তো অ্যাপিয়ার হয়ে তোমাকে আস কিংবা মোটিভেট কখনো করার চেষ্টা করব না। তোমার পাড়ার দাদারা, রঞ্জনা আমি আর আসবো না, তোমার পাড়ার দাদারা আমাকে থ্রেট দিয়েছে। তো এই থ্রেটেন তোমার পাড়ার দাদারা অনেকবার আমাকে করেছে, তারপর আমি মাথা নত মানে হচ্ছে বউ করিনি। কারণ তোমাকে বউ করবো বলে। মানে বাংলা আর ইংরেজি, এটা হচ্ছে বউ বাংলায়, যেটা বউ, আর ইংরেজি সেটা হচ্ছে বউ। তো দুইটাই আসলে মাথা নত করা বোঝায়, যারা জানো হয়তো অনেকে। ওকে, তোমার যোগ্য হওয়ার জন্য ডিজার্ভ মানে হচ্ছে যোগ্য হওয়ার জন্য মনে প্রাণে স্ট্রাইভ করব, মানে স্ট্রাইভ করা মানে হচ্ছে মনে প্রাণে চেষ্টা করা। কসম মানে সোয়ার করে বলছি, কসম করে বলছি। গান আছে না, তোমরা তো অনেকে গান শোনো, খোদার কসম। ওকে, যাই হোক, বলছি দরকার পড়লে তোমার জন্য ভিক্ষা করব, বেক করব। ওকে, আচ্ছা, তোমাকে না পেলে সুইসাইডের অ্যাটেম্প বা ট্রাই করতে দ্বিধাবোধ করবে না। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে না কখনো। ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। আমার মনে হয় ইংরেজি হচ্ছে সিম, তুমি আমাকে রিফিউজ করলেও আমি তোমাকে কখনো ফরগেট করতে পারবো না, সখিনা। ওকে, বরং তোমার প্রতি আমার ঝোঁক ইংরেজি হচ্ছে টেন্ড, বাড়তেই থাকবে, কখনো ক্ষয় হবে না, মানে ডিক্লাইন হবে না। ইতি তোমার জন্য ওয়েট করা দুষ্টু ওয়েটার। তো এই যে ওয়েট শব্দটা কিন্তু এরপরে কি হয়, টু প্লাস ভার্ব হয়। ঠিক আছে, ক্লিয়ার? এরপরেও যদি মনে না থাকে তাহলে আর কি করবো কও? তাহলে কচু গাছের লগে ফাঁসি দিতে হবে। বলো, এখন মনে থাকবে? মনে থাকবে না মানে কই যাবে? এরপর চলে আসো জিরান্ডের টেকনিক নাম্বার 2। জিরান্ড মনে রাখার টেকনিক নাম্বার 2। জিরান্ড মনে রাখার টেকনিক নাম্বার 2। ওকে, কেউ আমার কাছে পিডিএফ চাইও না। সোনামণিরা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। খেয়াল করো সোনামণিরা, তোমরা যদি এটা কি জিরান মনে রাখার টেকনিক 2, হ্যাঁ? ওকে, তোমরা যদি ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হতে চাও তাহলে কিছু কথা ভালোভাবে মাইন্ডে রাখতে হবে। এই কয়েকটা মাস যদি তোমরা পড়াশোনা থেকে নানান অজুহাতে ইংরেজি হচ্ছে এক্সকিউজ, পলায়ন করো মানে স্কেপ করো, সেই স্কেপ না করে মানে আমার রিকমেন্ড মেনে চলবে, টিচারদের রিকমেন্ড মেনে চলবে, পড়াশোনা কন্টিনিউ করবে, তাহলে তুমি সফল হবে। যারা এখনো পড়াশোনা মানে স্টার্ট করতে পারোনি, আজ থেকে সেগুলো রিকালেক্ট করবে, মানে পুনরায় সংগ্রহ করবে। কোনো পড়াই কিপ করে রাখা বা ফেলে দেয়া যাবে না, পোস্টপোন করে রাখা যাবে না, মানে স্থগিত করা যাবে না। তুমি একবার যেটা ডিলে করেছো সেটার ফিনিশ বা কমপ্লিট করতে পারবে না, মনে রেখো। যে লেকচার সেটা একবার পড়ো নাই সেটা আর কমপ্লিট করতে পারবে না। ওকে, ফ্যামিলি থেকে এই টেকনিক দেখলে আর ক্লাস করতে দিবে না ভাইয়া। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমি টেকনিকগুলো খেয়াল করবা, আমি তোমাদের মতো করেই তোমাদের মনে রাখার জন্য। এন্ড ফ্যামিলিকে এইটা দেখাও, এই যে জিরান মনে রাখার টেকনিক 2 দেখাও। আসলে তোমাদের এগুলো দেখানো উচিত ছিল না মনে হয় না? জিরান মনে রাখার টেকনিক 2 দেখাও। এটা তো ভালো কথা বলতেছি, আমি যে পরামর্শ দিতেছি, ফিনিশ করতে হবে, নাহলে তুমি আর কমপ্লিট করতে পারবে না। এগুলা নিয়মিত প্র্যাকটিস করতে হবে, কোনো কিছু মিস করা যাবে না। এগুলো দেখাও। এগুলো তো এখন দেখাবো না, তাই না? ভাই রে ভাই। ওকে, খারাপ সঙ্গে ইনভলভ হয়ে থাকলে আজ থেকে সেগুলো ডিনাই করতে হবে, অ্যাভয়েড করতে হবে। সেই খারাপ সঙ্গগুলোকে হেট করতে হবে, ডিসলাইক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, দরকার পড়লে সেগুলো স্টপ করে দিবা। ওই খারাপ সঙ্গগুলো স্টপ করে দেবে। যারা খারাপ সঙ্গে চলো, খারাপ সঙ্গগুলো অবশ্যই খারাপ, তোমাকে খারাপ পথে নিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে মনে রাখাই বড় ব্যাপার। হ্যাঁ, সেটা মনে রাখাই বড় ব্যাপার ভাইয়া। এখন কথা হচ্ছে তুমি এইভাবে আমি টেকনিকও দিলাম, তারপরেও তুমি মনে রাখতে পারলা না। ওকে, ঠিক আছে। এইসব ঠিকঠাক যদি করতে না পারো তাহলে ভবিষ্যতে অনেক রিগ্রেট মানে অনুতাপ করতে হবে। তুমি নিজেকে ফরগিভ করতে পারবা না কখনো। তুমি মানে ইমাজিন করে দেখো, ঠিক আছে? তোমার পাশের বাসার আন্টিরা তোমাকে নিয়ে প্রশংসা মানে অ্যাপ্রিসিয়েট কখনো করবে না। পাশের বাসার আন্টিরা এবছর অনেক ক্ষেপে আছে, কারণ হচ্ছে এবছর তোমরা অটো পাস করছো। আর যেহেতু ওনারা কিন্তু একটা খুব ক্ষোভ নিয়ে বসে আছে তোমাদের সম্পর্কে, কিন্তু এইচএসসির রেজাল্ট নিয়ে কিছু বলতে পারে নাই, কারণ সবাই তো অটো পাস, সবাই পাস করবে।
ওকে, বা সবাই ভালো করবে মোটামুটি, এ কারণে কিছু কিন্তু বলতে পারে না। আর না হলে কি যে অবস্থা করতো। এখন তোমার জন্য খারাপ অবস্থা হবে কখন জানো? যখন তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স না পাবা, তখন তারা বলবে, আল্লাহ ভাবি জানেন, আমার পাশের বাসার খালা আছে না, তার আপন জেঠাতো বোনের মামাতো বোনের ফুফাতো বোনের একমাত্র খালার ছেলের মেয়ের ফুফাতো বোনের ভাইয়ের মেয়ের ছেলের ড্রাইভারের ছেলে চান্স পেয়েছে, আর আপনার মেয়েটা আপনার ছেলেটা চান্স পেলো না, ওকে রিক্সার সাথে বিয়ে দিবেন, এরকম ভাবে বলবে। ঠিক আছে, ওরা রিক্সা কিনে দেন। আচ্ছা যাই হোক, তো এখন এই যে তোমার ব্যর্থতা নিয়ে তারা ডিসকাস করবে, এগুলো ডিসকাস করে তারা এনজয় করবে। বরং তোমার আম্মুকে সে রিকল করাই দিবে, রিকল মানে স্মরণ করে দেওয়া, রিমেম্বার মানেও স্মরণ করে দেওয়া। তো এগুলো বারবার তোমাকে উল্লেখ করে, অর্থাৎ তোমার এই কথাগুলো উল্লেখ করবে, বারবার মেনশন করবে, করে তোমাকে তোমার প্রশংসাগুলো না করে তোমার বদনামগুলো করবে। তুমি নিজেই কনসিডার করো, মানে বিবেচনা করো যে সেই জ্বালা তুমি কি টলারেট করতে পারবা, এই রিস্কটা যেটা, এই যে টলারেট করার যে রিস্ক, সেটাকে তুমি নিতে পারবা, নিতে পারবা না। এতক্ষণ যেই ব্যাপারগুলো স্টিপুলেট মানে শর্ত আরোপ করে আমি বললাম, সেগুলো তোমাকে স্টিমুলেট করতে হবে, অর্থাৎ উদ্দীপিত করার জন্যই তোমাকে আমি বলেছি, সেগুলো তোমাকে স্টিমুলেট করার জন্যই আমি বলেছি এতক্ষণ যাবত, মোটিভেট করার জন্য বা স্টিমুলেট করার জন্য আমি বলেছি। ওকে, তুমি কি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো এই ব্যাপারগুলো? আচ্ছা, এখন তুমি বলো কোনটা প্রিফার করবা, তুমি সফলতা প্রিফার করবা নাকি ব্যর্থতা প্রিফার করবা, বলো। সবাই স্ক্রিনশট দিছো? আশা করি সবাই স্ক্রিনশট দিছো, আশা করি সবাই স্ক্রিনশট দিছো। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আর এটা পিডিএফ কেউ আমার কাছে চেয়েও না, হ্যাঁ? এটা হচ্ছে একান্ত পার্সোনাল। আচ্ছা, এখন চলে আসো। ওকে, ঠিক আছে। এরপরে এরপরে খেয়াল করো, আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল এই দুইটা আইডেন্টিফাই করতে পারো কিনা বা বুঝতে পারো কিনা, সেটা আমাকে একটু লিখে জানাও যে এটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। আবার একবার দেখাবো, নূর মোহাম্মদ, আমি এতক্ষণ যে স্ক্রিনশট নেওয়ার কথা বারবার বলছি, এখন ভাইয়া তুমি অন্য কারোর কাছ থেকে একটু নিয়ে নাও যারা স্ক্রিনশট নিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। বলো, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল দুইটার মধ্যে কোনো সমস্যা হয় কিনা, বা দুইটা বুঝতে পারো কিনা, যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল হবে কোনটা পাস্ট পার্টিসিপল হবে, এইটা বুঝতে পারো কিনা আমাকে জানাও। এটাও বুঝতে পারো না? ওকে, এখন আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, দেখি এটা সলভ করো। যদি এটা সলভ করতে পারো তাহলে বুঝবো যে তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কোথায় হবে, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল এই দুইটার মধ্যে পার্থক্য বুঝো কিনা? প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই দুইটার মধ্যে কি পার্থক্য সেটা কি তোমরা বুঝতে পারো কিনা? আজকে ক্লাসটা কিন্তু আধা ঘন্টা দেরিতে শুরু হয়েছে। তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ না? আমাকে দেখতে পাচ্ছ তো সবাই? ওকে, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল মনে রাখবা, প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা অ্যাক্টিভ বুঝায়, কি বুঝায়? অ্যাক্টিভ। আর পাস্ট পার্টিসিপল জিনিসটা প্যাসিভ বুঝায়। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল এখানে হচ্ছে ডুয়ার থাকবে, আর অলরেডি তোমরা জানো যে ডুয়ার কি, যে কাজ করে সে হচ্ছে ডুয়ার। আর এই যে পাস্ট পার্টিসিপল যেটা, সেটা হয়তো অনেক সময় দেখবা রিসিভার থাকবে, মানে ডুয়ার থাকবে না, এটা লিখে দেই, রিসিভার থাকবে, এটা থাকতে পারে নাও থাকতে পারে, ডুয়ার থাকবে না, মানে যে কাজটা করছে সে থাকবে না। তারপরে পাস্ট পার্টিসিপলে আরেকটা জিনিস আমি বলতেছি, মানে প্রেজেন্ট পার্টিসিপলে চলছে, যে অনেক সময় দেখো না মাইকিং করে, মহা সমারোহে চলছে পূর্ণিমা সিনেমা হলে, এরকম দেখো না অনেক সময়, ইয়ে করে না? ওকে, চলছে এরকম অবস্থা বুঝাবে। আর পাস্ট পার্টিসিপল যেটা, শেষ, শেষ হয়ে গেছে, অর্থাৎ ফিনিশড। ওকে, আচ্ছা, আশা করি এইটুকু বুঝছো। এখন আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। যদি বলি দা ড্যান্সিং অবলিগ ড্যান্সড কার ওয়াজ ইন পিকে মুভি। ওকে, তো এখানে আমাকে বলবা ড্যান্সিং কার না ড্যান্সড কার? ড্যান্সিং কার না ড্যান্সড কার? ওকে, খেয়াল করবা এই কারটাই কিন্তু ড্যান্স করে। এখন একটা জিনিস মনে রাখবা, এই কারটা কিন্তু এখানে ডুয়ার,
যে কোনো বস্তু কিন্তু ডুয়ার হইতে পারে, যে কোনো বস্তু ডুয়ার হইতে পারে। অর্থাৎ যদি বলি ফ্যানটা ঘুরছে, ঘুরছে কে? ফ্যান, তাহলে ফ্যানটা এখানে ডুয়ার। যদি বলি গাড়িটা কি কি করতেছে বা হর্ন দিচ্ছে, হর্নটা দিচ্ছে কে? গাড়ি, তাহলে এখানে গাড়ি ডুয়ার। এখানে ড্যান্সিংটা আমরা দেখতেছি গাড়িটা করতেছে, গাড়িটা হর্ন দেয়, গাড়িটা ড্যান্স করে, গাড়িটা লাইট মারে। ওকে, আপনি কিন্তু জিনিস কি জিনিস ভাই? আমার জিনিস বলা দিলে আমি ব্যক্তি। আচ্ছা, এটা হবে ড্যান্সিং, ড্যান্সিং কার, রাইট? আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ দেই, দেখি বলো। দা ক্রাইং অবলিক ক্রাইড বেবি, বেবি ওয়াজ মাই ব্রাদার। এটা বলে দিলাম। হ্যাঁ, এখন বলো ক্রাইং বেবি না ক্রাইড বেবি? কারণ বাচ্চাটাই কান্না করতেছে, তাই এক্ষেত্রে হবে ক্রাইং বেবি। আশা করি বুঝতে পারছো। এরপরে আরেকটা যদি বলি যে দা ব্রেকিং অবলিক ব্রোকেন হার্ট, হ্যাঁ, ডট 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 কিছু একটা লেখা আছে। এখন আমাকে বলবা ব্রেকিং হার্ট না ব্রোকেন হার্ট? ব্রেকিং হার্ট না ব্রোকেন হার্ট? গান আছে কিন্তু, এটা বিখ্যাত গান। ওকে, যেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এই যে বললাম না হার্ট, হার্টটা কিন্তু ভেঙে দিয়েছে অন্য কেউ, ভাঙায় মন নিয়ে। হ্যাঁ, ব্রোকেন অ্যাঞ্জেল আছে, ব্রোকেন হার্ট, ও ব্রোকেন হার্ট না ব্রোকেন অ্যাঞ্জেল আছে না? ওকে, তো অলরেডি কিন্তু এই হার্টটা ভেঙে গেছে, ইতিমধ্যে শেষ হয়ে গেছে, ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তার মানে কি হবে? ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট। আশা করি বুঝতে পারছো। প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল কোনটা কখন বসাবো সেটা বুঝতে পারছি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট পার্টিসিপল যেটা, সেটা হচ্ছে ভার্বের ভি3। খেয়াল করো, এটা যখন আমরা, খেয়াল করো আজকে হচ্ছে 6 নাম্বার লেকচার, আমরা যখন 7 নাম্বার লেকচার পড়বো এই জিনিসটা আবার কাজে লাগবে, এই জিনিসটা আবার কাজে লাগবে। এখানে পাশে একটা জায়গায় লিখে রাখো, লেকচার 7 যখন আমরা পড়বো আবার কাজে লাগবে, লিখে রাখো একটা জায়গায়, খাতার মধ্যে একটা সাইডে লিখে রাখো। এখন আমি নাউন ক্লজ ধরবো, মুছে ফেললাম, যেটা লিখছি সেটা মুছে ফেললাম। এখন আমি ধরবো নাউন ক্লজ। নাউন ক্লজ আসলে বুঝতে সবারই সমস্যা, কিন্তু এটা খুবই সহজ যদি তুমি বুঝতে পারো বা তোমাকে ভালোভাবে বুঝাইতে পারে কেউ, তাহলেই তোমার জন্য সোজা। ঠিক আছে? আচ্ছা, নাউন ক্লজের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা ভাগ আছে, গুরুত্বপূর্ণ দুইটা ভাগ আছে, তোমরা অলরেডি হয়তো দেখছো। একটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ, আর আরেকটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো ক্লজই বুঝি না, ঠিক আছে, এটা যে নাউন ক্লজ এটাই তো আমি বুঝি না। ওকে, দেখো আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, নাউন ক্লজ আশা করি তুমি বুঝতে পারবা। নাউন ক্লজটা কি বুঝাবে? নাউন ক্লজটা সাধারণত কি বুঝাবে? তোমরাই বলো কি বুঝাবে, বলো নাউন ক্লজটা কি বুঝাবে? এটাই উত্তর, কি বুঝাবে? সম্পূর্ণ বিপরীত ভাবে শিখেছি আমরা, মানে বিপরীত ভাবে কি? ইমতিয়াজ আমাকে একটু বলো ভাইয়া, বিপরীত ভাবে বলতে কোনটা? কি বিপরীত ভাবে? আমি বুঝি নাই, আমাকে একটু জানাও, তাহলে আমার জন্য সুবিধা হয়। ভাইয়া ইমতিয়াজ একটু বলো বিপরীত ভাবে কি বা কোন টপিক বা কোন জিনিসটা বলতেছো, আমি এক্সাক্ট বুঝতে পারি না তোমার কথাটা। ওকে, নাউন ক্লজ, নাউন ক্লজ কি বুঝাবে? কি বুঝাবে? কি বুঝাবে? ওকে, খেয়াল করো, যেমন আই নো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। সহজ একটা বাক্য লিখে আমি বুঝাচ্ছি, খেয়াল করো। আচ্ছা বলো তো দেখি এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? মিনিং বোঝার দরকার নাই, খেয়াল করো এইখানে এটা হচ্ছে, এটা সামনে কোনো কনজাংশন আছে? নাই। যার সামনে কনজাংশন নাই সে ভয় পায় না, সে প্রিন্সিপাল। আর যার সামনে কনজাংশন আছে সে ভয় পায়, এই কারণে একজন সাথে করে নিয়ে আসছে, এই কারণে সে হচ্ছে সাবঅর্ডিনেট। একজন বলছো হি ইজ অনেস্ট, আইরিন আহমেদ হি ইজ অনেস্ট, এটা প্রিন্সিপাল না, ভুল ভাইয়া।
যার সামনে, এই যে দেখো এটার সামনে কনজাংশন আছে, তার মানে সে ভয় পায়, তার মানে সে সাবঅর্ডিনেট। আর যে প্রিন্সিপাল সে ভয় পায় না, কোনো ভয় নাই তার, তাহলে প্রথমটা হচ্ছে পিসি। আর এটাও আবার অনেক সময় মুখস্থ বলে লাইও না যে প্রথমটা যেটা থাকে ওটা পিসি, পিছনে যেটা থাকে ওটা হচ্ছে এসসি, মানে সাবঅর্ডিনেট ক্লজ। না, এটাও না। কথা হচ্ছে যার সামনে কনজাংশন থাকবে সে সাবঅর্ডিনেট, আর যার সামনে কনজাংশন নাই সে প্রিন্সিপাল। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, সিঙ্গেল লাইফ, প্রিন্সিপাল মানে সিঙ্গেল লাইফ। সিঙ্গেল লাইফ যারা লিড করে তারাই প্রিন্সিপাল। তারাই প্রিন্সিপাল। ইয়ো, ওকে। আচ্ছা, যাই হোক, চলে আসো, এখন আসো। তো তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি, এই যে ক্লজটা, এই ক্লজে যদি আমি প্রশ্ন করি কি দিয়ে, তাহলে কি দিয়ে প্রশ্ন করা যায় নাকি যায় না, আমাকে একটু বলো। আই নো, আমি জানি, কি উত্তর আসবে? হি ইজ অনেস্ট। এই রাহাত খালি ইয়ো ইয়ো লিখতেছো কেন, বুঝলাম না। তোমার কি ইয়ো ইয়ো হানি সিং এ পাইছে নাকি? যায়, প্রশ্ন করা যায়। তাহলে যেহেতু কি দ্বারা প্রশ্ন করা যায়, তাহলে এটা নাউন ক্লজ, 100% নাউন ক্লজ এটা। কিন্তু যদি বলি আই নো দ্য বয়, আই নো দ্য বয়, দ্য বয় হু ইজ অনেস্ট। তো এখন আমাকে বলো, এই অংশটা, এই যে ক্লজটা, এইটাকে কি দ্বারা প্রশ্ন করা যায়? আমি চিনি ছেলেটাকে, আমি চিনি ছেলেটাকে কি দ্বারা প্রশ্ন করা যায়? এইটাকে কি দ্বারা প্রশ্ন করা যায়? যায় না। ঠিক আছে, কি দ্বারা প্রশ্ন করা যায় না। এইটাকে যদি প্রশ্ন করতে হয়, তাহলে প্রশ্ন করতে হয় এইটাকে, বয়টা কেমন। যদি প্রশ্ন করি, বলো ছেলেটা কেমন, ছেলেটা কেমন, বলো সবাই ছেলেটা কেমন, দেখে বলো, পরের অংশ দেখে বলো, ছেলেটা কেমন, অনেস্ট। আচ্ছা, এখন বলো নাউনকে যে বুঝায় তাকে আমরা কি বলে ডাকি? নাউনকে যে বুঝায় বা মডিফাই করে তাকে আমরা কি বলে ডাকি? নাউনকে যে বুঝায় বা মডিফাই করে তাকে আমরা কি বলে ডাকি? অ্যাজরিভ বলে ডাকি। এখন আসো, যেই ক্লজটা নাউনকে বুঝায় তাকে আমরা কি বলে ডাকবো? অ্যাজরিভ ক্লজ বলে ডাকবো। বুঝছো না বুঝো না? যেই ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে তাকে আমরা অ্যাজরিভ বলে ডাকি, আর যেই ক্লজটা নাউনকে মডিফাই করতেছে ওইটাই অ্যাজরিভ ক্লজ। আশা করি বুঝতে পারছো। যদি অ্যাজরিভ ক্লজ এই লেকচারে নাই, কিন্তু আমি তোমাদের আগে থেকে বলে দিছি, নাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে সেটাকে আমরা অ্যাজরিভ বলে ডাকি। The benefits from previous multinational and donor organizations will also be reduced. Here কোনটা বলছো? Bracketed part, the benefits it was previously enjoyed from। আচ্ছা, হ্যাঁ, এটা এখানে কিন্তু ইট দিয়ে তুমি লিখছো, এক্স্যাক্টলি এটা ইট না দ্যাট দিয়ে লেখাটা মনে হয় বেটার ছিল। তো যাই হোক, এটা কিন্তু অ্যাজরিভ ক্লজ, তুমি যেটা উদাহরণ করছো। ওকে, যেটা যেই ক্লজটা নাউনকে মডিফাই করবে সেটা অ্যাজরিভ ক্লজ। কারণ আমরা জানি কোন ওয়ার্ড যদি নাউনকে মডিফাই করে সে অ্যাজরিভ হয়ে যায়, আর এই ক্লজটা নাউনকে মডিফাই করছে, তার মানে এটা অ্যাজরিভ ক্লজ হয়ে যাবে। নাউন ক্লজ আর অ্যাজরিভ ক্লজের পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য তো এখানে দেখতে পাচ্ছ। যেটা নাউন ক্লজ ওটা কি দ্বারা প্রশ্ন করবা? কি দ্বারা প্রশ্ন করবা? কি দ্বারা, কি দ্বারা প্রশ্ন করলে যেই ক্লজ পাওয়া যায় সেটাই নাউন ক্লজ। আর অ্যাজরিভ ক্লজ তুমি চিনবা কেমনে? চিনবা হচ্ছে এই নাউনকে গিয়ে প্রশ্ন করবা, নাউনই বলে দিবে ছেলেটা কেমন বলে দিবে, মেয়েটা কেমন বলে দিবে, কাগজটা কেমন বলে দিবে, বেনিফিটসটা কেমন বলে দিবে। ঠিক আছে, অর্থাৎ কোন একটা নাউনকে মডিফাই করবে, এটা হচ্ছে অ্যাজরিভ ক্লজ। তো যাই হোক, অ্যাজরিভ ক্লজ আজকে যেহেতু পড়ার টপিক না, বাট আমি এটা বুঝাচ্ছি না এখন এই মুহূর্তে, আপাতত এটা স্টপ রাখতেছি। হ্যাঁ, অ্যাজরিভ ক্লজটা আমরা নেক্সট 7 নম্বর লেকচারে যখন সলভ করাইতে আসবো তখন হয়তো বুঝতে পারবো। আমি তোমাদের উদাহরণ দেখাই দিচ্ছি। আমার সাথে একজন ফোন কলে যুক্ত হবা যে মোটামুটি ভালো বুঝো, এমন কাউকে আমি এখন ফোন কলে একটু যুক্ত করে নিব এবং তাকে দিয়ে আমি একটু কয়েকটা জিনিস একটু সলভ করাই নিব। ঠিক আছে, নাউন ক্লজ আমরা চিনলাম, কি দ্বারা প্রশ্ন করলে পাবো যেটা, সেই ক্লজ নাউন ক্লজ। নাউন ক্লজের আরো উদাহরণ দিচ্ছি। এই যে প্রশ্নটা করলো জাকিয়া, আমি নাউন ক্লজের আরো উদাহরণ দিচ্ছি। আমি কাকে ফোন কলে যুক্ত করতে পারি? জাকিয়া, তোমাকে আমি যুক্ত করে নিচ্ছি। হ্যাঁ জাকিয়া, শুনতে পাচ্ছ?
আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পেজ নাম্বার 10-এ যাও। ভাইয়া আমার কাছে লেকচার শিটটা পাইনি। লেকচার শিট পাও নাই? তাহলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করো, লেকচার শিটটা একটু দ্রুত নিয়ে নাও। আমি আর কাকে নিতে পারি? মারিয়া মিমকে নিলাম। তুমি হ্যান্ড রেজ করে রাখছো। হ্যালো, মারিয়া মিম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া মিম, লেকচার জি শিট আছে? ভাইয়া বলেন। 10 নম্বর পেজে যাও। জি ভাইয়া গেছি। আচ্ছা, 10 নম্বর পেজে গিয়ে নাউন ক্লজের উদাহরণগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর জি মধ্যে প্রথম উদাহরণটা লেখা আছে, দেখতে পাচ্ছ কিনা? আই নিউ দ্যাট হি হ্যাড টু গো। পাইছো? কোথায় ভাইয়া? একটা একটা বক্স দেওয়া আছে, দেখবা একটা বক্স হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে। পাইছি পাইছি একদম পাইছি। নিচে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে প্রথম উদাহরণটা ডান পাশে, আই জি নিউ ভাইয়া। দ্যাট হি হ্যাড টু গো। এখানে জি আমাকে একটু বলবা, এই যে দ্যাট থেকে শুরু করে হি হ্যাড টু গো এই অংশটা, এটা কি নাউন ক্লজ কিনা আমরা কনফার্ম হবো। হ্যাঁ, আমি তোমাকে জি জিজ্ঞেস করতেছি। জি ভাইয়া। আমি জানি, আই নিউ আমি জানতাম, মানে পাস্ট টেন্সে। আমি জেনেছিলাম, যদি বলি কি, উত্তরটা কি দিবা তুমি তখন? হি হ্যাড টু গো হবে, আমি জেনেছিলাম হ্যাঁ, হি সে হ্যাড টু গো। যাইতো, মানে তার সে যাওয়া যাইতো। দরকার ছিল, রাইট? জি তাহলে এই ক্লজটা উত্তরে পাওয়া যায় কিনা, কি এর উত্তরে? জি ভাইয়া, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে? উত্তরটা পাওয়া যায়, তাহলে 100% এটা কি ক্লজ? এটা নাউন ক্লজ হবে তাহলে। নাউন ক্লজ। বুঝতে পারছো না, জি বুঝে নাই? হ্যাঁ ভাইয়া আচ্ছা, বুঝতে আরো পারছি। আরো উদাহরণ দিচ্ছি, তুমি একদম লাস্টের আচ্ছা উদাহরণটা দেখো তো কি লেখা আছে। আই ডিডন্ট নো, আমি জানতাম না, আমি অতীতে জানতাম না, ইফ আই শুড ব্রিং মাই বাইক। এখন যদি আমি প্রশ্ন করি, আমি জানতাম না কি? কি জানতাম না, হ্যাঁ, তাহলে উত্তর আসতেছে এখানে আমি কি আই শুড বাইক ব্রিং মাই। আনবো? হ্যাঁ, আমি কি বাইকের কি ব্রিং দা মাই বাইক, আমি কি বাইকটা আনবো নাকি আনবো না, এটা আমি জানতাম না। জানতাম না। তাহলে কি দ্বারা প্রশ্ন এ- করলে ক্লজটা পাওয়া যায়? জি ভাইয়া তাহলে পাওয়া এটা কি যাচ্ছে। ক্লজ? এটা নাউন ক্লজ। বুঝতে পারছো তো? জি ভাইয়া পারছি। আচ্ছা, এরপরে যদি আমি তোমাকে বলি যে 2 নাম্বার উদাহরণটা একটু দেখতে, 2 নাম্বার, উপর থেকে 2 দুই নাম্বার। নম্বর, এভরিওয়ান এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড সারপ্রাইজড এট হোয়াট at হি ব্রট ফর দ্য brought for the পিকনিক। picnic. তো এই যে হোয়াট থেকে শুরু করে পরের যে অংশটা, ক্লজটা, জি এইটা আমি এইটার আগে প্রশ্ন করব, সারপ্রাইজে গিয়ে প্রশ্ন করব যে এভরিওয়ান ওয়াজ everyone was সারপ্রাইজড surprised. কিসের কারণে? এখানে কিসের কি না, কারণে? হ্যাঁ, কিসের আর কি, হ্যাঁ কিসের, কিসের কারণে উত্তরটা দাও, তাহলে কি আসবে? তাহলে পিকনিকের জন্য সবাই পিকনিকের জন্য, সারপ্রাইজড মানে হয়ে সে গেছিল, তাহলে পিকনিকের জন্য কি এনেছিল? হি ব্রট, সে এনেছিল ফর দা পিকনিক, ফর অর্থাৎ দ্য সে পিকনিক পিকনিকের জন্য কি এনেছিল, কি এনেছিল, সেইটার কারণেই সবাই সারপ্রাইজ ছিল। সারপ্রাইজড হয়ে গেছিল। বুঝতে জি পারছো? ভাইয়া বুঝতে পারছি। জি ওকে, তাহলে তুমি আমাকে আর একটু হেল্প করো, 3 নাম্বারটা তুমি নিজে সলভ করে দিবে, এটা নাউন ক্লজ, তুমি আমাকে একটু কনফার্ম করো। 3 নাম্বার যে উদাহরণটা আচ্ছা দেওয়া আছে, এটা নাউন ক্লজ, আচ্ছা। তুমি একটু কনফার্ম করো, বলো। হি টোল্ড আস when the plan would arrived. হুম, when এর পরে ভাইয়া এখানে when কখন, হুম। না না, কখন কখন তো, দিয়ে না না, কখন দিয়ে তো প্রশ্ন করতেছি না, এটা ভালো করে বুঝো। হি হি টোল্ড টোল্ড আস, আস। সে আমাদেরকে বলেছিল, এরপরে ও হোয়েন থেকে হ্যাঁ, পুরোটা মার্ক করো, এরপরে পুরোটা when মার্ক the করো। হ্যাঁ, জি ভাইয়া করছি। হোয়েন দা প্লেন, হোয়েন থেকে শুরু করে পরে অ্যারাইভ পর্যন্ত মার্ক করো। হোয়েন দা প্লেন, প্লেন না would সরি, arrive. প্লেন, প্লেন উড অ্যারাইভ। এখন কখন আসবে সেটা বলেছে, নাকি সে আমাদেরকে বলেছিল কি, কি বলেছিল বলো তো? সে আমাদেরকে কি বলেছিল? when the plan would arrive. অ্যারাইভ। কি এখানে তুমি বলেছিল? প্রশ্ন কি করতেছো দিয়ে প্রশ্ন কি করলে? দ্বারা, হ্যাঁ ভাইয়া এটা কি কিন্তু দিয়ে প্রশ্ন কখনের কথা করতেছে? বলে না, কিন্তু বলছে না না সে বুঝতে আমাদেরকে পারছি। বলেছিল, সে আমাদেরকে বলেছিল, তাহলে কি বলেছিল? দ্য প্লেন উড কখন অ্যারাইভ। প্লেনটা কখন আসবে? কখন প্লেন আসবে? জি ভাইয়া। বুঝতে পারছো? জি ভাইয়া পারছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, তুমি সময় দিয়েছো এই কারণে। আচ্ছা, এরপরে আচ্ছা আমি ভাই, আর কাউকে একটু ফোন কলে যুক্ত করে নেই, ফোন কলে যুক্ত করে নেই, কাকে নেব? আহ সুমি, সুমি তোমাকে কি যুক্ত করব, না ছেলেদেরকে যুক্ত করব? আচ্ছা, ছেলেদেরকে যুক্ত করি, ছেলেদেরকে কোন ছেলেকে যুক্ত করা যায়? আচ্ছা, আকিব, আকিব বলো। জি ভাইয়া বলেন কি কমু। হ্যাঁ, আচ্ছা, কি কমু কয়ে লাও। তুমি 3 নম্বর উদাহরণটা বলো। হোয়ার দে আর গোয়িং অন দেয়ার হানিমুন ইজ এ সিক্রেট। তো এই যে হোয়ার থেকে শুরু করে হানিমুন পর্যন্ত, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা তো ক্লিয়ার, যেহেতু এটা জি কনজাংশনের পরে ভাইয়া। আছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? জি ভাইয়া। ইজ এ সিক্রেট। জি এখন ভাইয়া। তুমি যদি এই যে হোয়ার থেকে শুরু করে হানিমুন পর্যন্ত এই অংশটাকে মার্ক করে যদি লিখে দাও কি, তাহলে সেটা এক্সাক্ট উত্তরটা হয় কিনা। কি সিক্রেট, সিক্রেটটা কি, সিক্রেটটা তারা বলো। কোথায় হানিমুনে গিয়েছিল এইটুকু সিক্রেট। না না, কোথায় না, কি সিক্রেট, সিক্রেটটা কি? সিক্রেটটা হচ্ছে তারা কোথায় হানিমুনে গিয়েছিল। গিয়েছিল।
ঠিক আছে, কোথায়টা তো আমি এক্সাক্ট ওই জি। প্রশ্নটা করতেছি না। আচ্ছা আমি আর একটু স্পষ্টভাবে জিনিসটা আরেকটা শর্ট টেকনিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি সবাইকে, আশা করি তখনও ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু বুঝাচ্ছি, খেয়াল করো। যেটা নাউন ক্লজ হবে ওইখানে তুমি, যেটা নাউন ক্লজ হবে ওইখানে খালি তুমি একটা কাজ করবা, খালি ইট বসায় দিবা, ইট। ইট বসায় দেখবা যে অর্থ ঠিক হয় কিনা। যদি বলো আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে খালি ইট বসায় দাও, আই নো ইট, অর্থ ঠিক থাকে, অনেকটা কাছাকাছি থাকে কিনা। ইট দিয়ে তো বললে তো ইহা বুঝাবে, সেটা আমি বুঝি, কিন্তু কথা হচ্ছে যে এটা মনে রাখার জন্য জাস্ট একটা শর্টকাট বললাম, যে যদি ইট দ্বারা এটাকে সাবস্টিটিউট করা যায় তার মানে বুঝবা এটা নাউন ক্লজ। এখানে যে উদাহরণগুলো আছে, এই যে একটু আগে যে উদাহরণটা এখন যেটা বললাম, যে হোয়ার দে আর গোয়িং অন দেয়ার হানিমুন ইজ এ সিক্রেট, তো এখানে এই হোয়ার থেকে শুরু করে হানিমুন পর্যন্ত আন্ডারলাইন করো, আন্ডারলাইন করে এই জায়গায় ইট বসায় দাও, ইট। দেখো ইট ইজ এ সিক্রেট বলা যায়? বলা যায়। ওকে, তাই ইট দ্বারা এটা করা যায়। ওকে, তো যাই হোক, এখন কথা হচ্ছে এই নাউন ক্লজের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ, ওকে, এবং এমবেডেড কোশ্চেন। এই দুইটা জিনিস আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি, খেয়াল করো, এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়। আমি তোমাদের ইন্টারমিডিয়েটে পড়া একটা জিনিস দিয়ে এটা পড়াবো, নমিনাল দ্যাট ক্লজ, যেটা দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, ইজ নোন টু অল, এটুকু লিখলাম। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলবা এই যে ক্লজটা, এইটা, এই ক্লজটা, এই ক্লজটা এটা কি নাউন ক্লজ কিনা, তুমি কনফার্ম হও, একটু কনফার্ম হও এটা নাউন ক্লজ কিনা। নাউন ক্লজ, রাইট। এবং এটা ইট দিয়ে সাবস্টিটিউট করে কিন্তু লেখা যায়, ইট ইজ নোন টু অল, লেখা যায় কিনা? লেখা যায়। ওকে, তো এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটা সাবস্টিটিউট করে ইট লেখা যায়, তাহলে এটা নাউন ক্লজ। এবং এটা কি দ্বারাও প্রশ্ন করা যায়, কি সবার কাছে জানা, কি, যে সে সৎ। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এইটা হচ্ছে এটা নমিনাল দ্যাট ক্লজের স্ট্রাকচার। স্ট্রাকচারটা কেন নমিনাল দ্যাট ক্লজ বলতেছি খেয়াল করো, বাক্যের একদম শুরুতে নমিনাল দ্যাট ক্লজ কখন হবে সেটা বলতেছি। বাক্যের একদম শুরুতে দ্যাট থাকবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে। কয়টা সাবজেক্ট সবাই বলো, সাবজেক্ট কয়টা, সবাই বলো সাবজেক্ট কয়টা, একটা। তারপরে ভার্ব থাকবে একটা, একটা ভার্ব দিলাম, এরপরে ভার্ব আরেকটা। এখানে যে ভার্বটা হবে এটা লেখা রাখো সিঙ্গুলার ভার্ব। তো ভার্ব থাকবে দুইটা, একটা ভার্ব তুমি সিঙ্গুলার প্লুরাল যে কোনো কিছু হইতে পারে, কিন্তু একটা ভার্ব মাস্ট ওইটা সিঙ্গুলার ভার্ব থাকবে, একটা ভার্ব মাস্ট সিঙ্গুলার ভার্ব থাকবে। এই ভার্বটা সিঙ্গুলার প্লুরাল যে কোনো কিছু হইতে পারে, কিন্তু এইটা মাস্ট কি থাকবে, সিঙ্গুলার ভার্ব থাকবে। ঠিক আছে, এইটাই হবে নমিনাল দ্যাট ক্লজ। ওই বাক্যে অ্যানসারটা দ্যাট দিয়ে করতে হবে। আর আরেকটা জিনিস সবাই নোট নাও, খাতার মধ্যে নোট নিয়ে নাও, লিখে রাখো, লিখে রাখো যে এটা নমিনাল দ্যাট ক্লজ পড়াচ্ছি, এটা আগে একটা নোট দিয়ে নিও, কি কোন টপিক পড়াচ্ছি, পরে দেখা যাবে কোন জায়গার জিনিস কোন জায়গায় লিখে লাইছো আল্লাহ জানে, পরে কেউ ভাইয়া বুঝায় না, ভাইয়া ভালো না। ঠিক আছে, এটা কিসের স্ট্রাকচার, এতক্ষণ পরে প্রশ্ন। এটা নমিনাল দ্যাট ক্লজের স্ট্রাকচার ভাই, এটা নমিনাল দ্যাট ক্লজ। ন এম আই মি এন এল, নমিনাল, তারপর হচ্ছে দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, দ্যাট থাকবে একদম বাক্যের শুরুতে। এরপরে একটা জিনিস লিখতে বলছিলাম, খাতাটা নোট নাও, লিখে রাখো, ম্যাক্সিমাম সময়ে যে কোনো একটা ভার্ব প্লুরাল থাকবে, লেখা রাখো, ম্যাক্সিমাম সময়ে, ম্যাক্সিমাম সময়ে যে কোনো একটা ভার্ব প্লুরাল থাকবে, সরি প্লুরাল থাকবে বলতেছি, যে কোনো একটা ভার্ব প্যাসিভে থাকবে, সরি মিস্টেক, যে কোনো একটা ভার্ব ম্যাক্সিমাম সময়ে যে কোনো একটা ভার্ব প্যাসিভে থাকবে। যে কোনো একটা ভার্ব প্যাসিভে থাকবে ম্যাক্সিমাম সময়, তার মানে কিন্তু সব সময় না। এমবেডেড কোশ্চেনটা একটু সেই করে বুঝাই দিয়েন, হ্যাঁ সেই করেই বুঝাই দেবো। যাওগা, তো আহো যেটা আমরা সলভ করতেছিলাম, সলভ করে লাই তাহলে, হ্যাঁ নাকি? পেজ নাম্বার 15তে এসে আমরা ক্লাস প্র্যাকটিস একটু করে দেখি পারি কিনা। পেজ নাম্বার 15তে ক্লাস প্র্যাকটিস একটু করে দেখবো নাকি? ক্লাস প্র্যাকটিস করব? ওকে, ক্লাস প্র্যাকটিস করে দেখি যে আমরা সলভ করতে। আচ্ছা ক্লাস প্র্যাকটিস করলে করার আগে আচ্ছা পেজ নাম্বার 16তে যাও, পেজ নাম্বার 16তে কোশ্চেন নাম্বার 8, পেজ নাম্বার 16তে কোশ্চেন নাম্বার 8, পেজ নাম্বার 16তে কোশ্চেন নাম্বার 8।
সলভ করি এটা, এটা আশা করি সলভ করলে বুঝতে পারবা। ওকে, ভার্ব থাকবে দুইটা, সাবজেক্ট থাকবে একটা, এবং পিছনে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা সিঙ্গুলার থাকবে। ওকে, তো খেয়াল করো 16 নম্বর পেজে কোশ্চেন নাম্বার 8, ড্যাশ নান্নু ইজ এ গুড ক্রিকেটার ইজ নোন টু অল। দেখো একটা ভার্ব প্যাসিভে আছে কিনা, একটা ভার্ব প্যাসিভে আছে কিনা, উত্তর লিখো, আমাকে বলো যে একটা ভার্ব প্যাসিভে আছে কি না, একটু এসএমএস করো, জানাও একটা ভার্ব প্যাসিভে আছে কি না। ইয়েস, ইজ নোন আছে, ইজ নোন হচ্ছে প্যাসিভ। ওকে, এরপরে খেয়াল করো ভার্ব কয়টা আছে, ভার্ব কয়টা আছে, এটা হচ্ছে ইজ, পিছনে আছে ইজ নোন। ভার্ব কয়টা, দুইটা। সাবজেক্ট কয়টা, নান্নু, উচ্চারণ ঠিক করে বললো, নান্নু, নান্নু, নান্নু একজন ক্রিকেটার। ওকে, নান্নু সাবজেক্ট একটা, তাহলে সাবজেক্ট কয়টা পাইলাম, একটা। ভার্ব কয়টা পাইলাম, দুইটা। পিছনের ভার্বটা সিঙ্গুলার, যদিও এই বাক্যে দুইটা ভার্বই সিঙ্গুলার হয়েছে। ওকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি দিয়ে দিব, অপশনগুলোর মধ্যে দেখে কোনটা বলো, কোনটা অ্যান্সার দিবা, দ্যাট। ওকে, এখন তোমরা যেতে পারো পেজ নাম্বার 15-তে, পেজ নাম্বার 15-তে, পেজ নাম্বার 15-তে। ওকে, পেজ নাম্বার 15-তে কোশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 15-তে কোশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 15-তে কোশ্চেন নাম্বার 3, সবাই পাইছো? ওকে, এখানে একটু খেয়াল করো, ইজ ডকুমেন্টেড একটা ভার্ব প্যাসিভ আছে কিনা, আছে। এরপরে খেয়াল করো, আমার তাহলে আরেকটা ভার্ব লাগতেছে, তার আগে একটা সাবজেক্ট লাগতেছে, তাহলে আমি সামনে দ্যাট দিতে পারতেছি। তাহলে এইভাবে সাজানো আছে কোন অপশনটা, সবাই লিখো, 3-এর কোন অপশনটা, সি। ওকে, 4 নাম্বার কোশ্চেন সলভ করি। 4 নাম্বার কোশ্চেন দেখো, হ্যাজ বিন নোন, হ্যাজ বিন নোন এটা প্যাসিভ ভার্ব, হ্যাজ বিন নোন কি ভার্ব, প্যাসিভ ভার্ব। হ্যাজ নোন এটা হচ্ছে অ্যাক্টিভ, আর এটা প্যাসিভ হচ্ছে হ্যাজ বিন নোন। হ্যাজ বিন নোন প্যাসিভ ভার্ব, তো একটা ভার্ব অলরেডি পাইছি, তাহলে কি করতে পারি আমি, আরেকটা ভার্ব দিতে পারি, সেটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, কিন্তু পিছনের ভার্বটা অলরেডি সিঙ্গুলার আছে, এই যে হ্যাজ সিঙ্গুলার কিন্তু। আচ্ছা, তাহলে ভার্ব আরেকটা দিব, তার আগে সাবজেক্ট দিব, তার আগে দ্যাট দিব। এইভাবে কোনটা সাজানো আছে, 4-এর কোনটা সাজানো আছে? আচ্ছা, 3-এর উত্তর বলতেছো ডি দেওয়া, হ্যাঁ 3-এর উত্তর ডি তো হবে, একদম শুরুতে দ্যাট থাকবে, তারপর একটা সাবজেক্ট দিবা, তারপরে হচ্ছে একটা ভার্ব দিবা। 3-এর উত্তর তো ডি ঠিক আছে, কি বলতেছে বুঝলাম না, 3-এর ডি, সি বলছিলাম, আচ্ছা এটা মুখে বলছি, বলছি ওই যে সি লাস্টে সি, এটা বুঝতে হয়, আমি তো ডি, এটা ডি অ্যান্সার, হ্যাঁ 3-এর ডি, আমি তো সি বলার তো কথা না, যাই হোক, স্লিপ অফ টাং। 4 নাম্বার কোশ্চেন, তাহলে 4-এর অ্যান্সার কি হবে বলো, সবাই বলো 4-এর অ্যান্সার কি হবে, 4-এর অ্যান্সার কি হবে, 2 2 2 2, হ্যাঁ ঠিক আছে, 4-এর অ্যান্সার 2। আশা করি বুঝতে পারছো। এখন একটা প্রশ্ন সবাইকে সলভ করতে বলবো, দেখি এটা সলভ করতে পারো কিনা, সবাই সলভ করতে পারো কিনা একটা কোশ্চেন, কোনটা জানি সলভ করতে দিমু, এটা তো ভুলে গেছি, কোনটা জানি দিমু, কোনটা জানি দিমু, এটা দিমু, এটা দিমু না, আচ্ছা ওকে, আচ্ছা দেখি তাহলে তোমাদেরকে কোন কোশ্চেনটা দেয়া যায়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে 18 নাম্বার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে 18 নাম্বার, অর্থাৎ পেজ নাম্বার 17-তে 18 নাম্বার কোশ্চেন, পেজ নাম্বার 17-তে 18 নাম্বার কোশ্চেন। ইজ কস্ট ওয়াজ নোন, দুইটা ভার্ব, সামনে সাবজেক্ট থাকবে একটা, তার সামনে থাকবে দ্যাট, সামনে সাবজেক্ট থাকবে একটা, তার সামনে দ্যাট, উত্তর কি হবে, এই হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, এখন এখন আমরা হচ্ছে যেটা যেটা নিয়ে একটু সমস্যা থাকবে সেইটা একটু সলভ করে দিই, যেটা নিয়ে একটু বেশি সমস্যা থাকবে সেটা একটু সলভ করায় দেই, যেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেনটা ওই যে একজন বলছিল না যে সেই করে বুঝাই দিতে, ঠিক আছে, সেই করে বুঝাই দেবো এখন তাহলে, হ্যাঁ আচ্ছা, সেই করে এমবেডেড কোশ্চেন বুঝাই দেবো। খেয়াল করো, এমবেডেড, আচ্ছা ক্লাস কিন্তু একটাই, এখন এটা ইয়ার কাছে নাহিন কই, নাহিন কোথায়, একটাই, একটা শেষ করতে বলছে, 30 মিনিট এক্সট্রা না বলছে না,
ওকে, আচ্ছা 30 মিনিট এক্সট্রা আমরা পাবো আজকে, হ্যাঁ, কারণ আমাদের ক্লাসটা 30 মিনিট দেরিতে শুরু হয়েছে। ওকে, অ্যাপোজিট পড়াবো ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, খেয়াল করো, এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড শব্দের অর্থ কিন্তু বাধা দেয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। ওকে, যাই হোক, আমি তোমাদের একটি সহজ উদাহরণ দিয়ে বুঝাবো। অনেক সময় ছেলেরা প্রশ্ন করে না যে where does she live? কোন প্রশ্ন করার জন্য এভাবে লিখতে হয় নাকি? সামনে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এভাবে তো লিখতে হয়। আচ্ছা, ওকে, তো এই বাক্যটা যে লেখা হইলো, এই বাক্যটা ঠিক আছে কিনা একটু আমাকে বলো, সবাই একটু লিখো। where does she live বাক্যটা ঠিক আছে? বাক্যটা ঠিক নাই? হ্যাঁ হ্যাঁ, কও কও, কি কও কি কও, হোয়াট ইজ ইউর নেম, আমরা তো সারাদিন এরকমই বলছি, হোয়াট ইজ ইউর নেম, বাক্য ঠিক আছে, ইয়াপ ইয়াপ, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা আলাদা একটা বাক্য, এইখানে হোয়াটটা কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন, লিখে রাখো, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন আমি বলবো হি নোজ, নোট নিও কিন্তু 2 নাম্বার বাক্য এটা, হি নোজ where does she live, দেখো এখন তোমরা আমাকে একটু বলবা, এখন তোমরা আমাকে একটু বলবা যে এই যে বাক্যটা আমি লিখলাম এখানে where does she live এইটাই কি বাক্য, না হি নোজ সহ বাক্যটা হইছে? হি নোজ সহ বাক্যটা হইছে, রাইট? আর হি নোজ যেহেতু বাক্যটা হইছে, এখন তোমার খেয়াল করো এইখানে যে হোয়াটটা লিখলা, এই হোয়াটটা কিন্তু এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বসে নাই, এটাকে এখানে তুমি কনজাংশন বলবা বা রিলেটিভ প্রোনাউন বলবা, কনজাংশন বলবা বা কি নামে ডাকবা? রিলেটিভ প্রোনাউন বলে ডাকবা। কেন রিলেটিভ প্রোনাউন বলে ডাকবা? কারণ হচ্ছে সে দুইজনকে রিলেশন করায় দিছে, এই অংশ এবং এই অংশ দুইটার মধ্যে বিয়ে পড়ায় দিছে, রিলেশন করায় দিছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই বাক্যটা তাহলে পুরোপুরি কি ভুল বাক্য, ঠিক আছে? হোয়াটটা হচ্ছে কাজী, হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ, কাজী, দুইজনকে বিয়ে করায় দিছে, রিলেশন করায় দিছে, রিলেট করে দিছে, এই কারণে এটার নাম কনজাংশন। কনজাংশন মানে কাজী অথবা রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো এখন আমাকে একটু বলবো, একটু আগে তোমাদেরকে বলছিলাম, বলো যেই কনজাংশন বা কাজী অথবা যে রিলেটিভ প্রোনাউন তারপরে যে ক্লজটা থাকে সেটা কি প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট? সেটা কি প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট? লিখো সাবঅর্ডিনেট, কারণ সে ভয় পায় একা একা। ওকে, আচ্ছা, আর যার সামনে কোনো কনজাংশন নাই সে কি প্রিন্সিপাল, এইটুকু তো আমরা বুঝছি। আচ্ছা, এখন আমাকে বলো 1 নম্বর স্ট্রাকচার, সেই নিজে আলাদা একটা বাক্য, পুরোটা একটা বাক্য, আলাদা একটা বাক্য, আলাদা একটা বাক্য, এই বাক্যে ভার্ব কয়টা একটু বলো তো? এই বাক্যে উপরের 1 নম্বর বাক্যে ভার্ব কয়টা? উপরের বাক্যে ভার্ব হচ্ছে শুধুমাত্র কয়টা? একটা, ঠিক আছে? এই যে ডাজ আর লিভ দুটো মিলে তো ভার্ব একটাই। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, সংসার কয়টা? একটাই সংসার তো, তাই না? হাজবেন্ড আর ওয়াইফ দুজন সংসার মিলে একটাই, একজন প্রিন্সিপাল মেইন ভার্ব, আর একটা হচ্ছে মূল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সহকারী ভার্ব, দুটো মিলে তো ভার্ব একটাই, সংসার তো একটাই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে ভার্ব একটা, কিন্তু এই বাক্যে ভার্ব কয়টা? এইখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, তার মানে ভার্ব দুইটা ভার্বকে রিলেট করছে, কনজাক্ট করছে, যুক্ত করছে এই রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা এটা তো সাবঅর্ডিনেট ক্লজ। আর এইখানে যেইভাবে আমি বাক্যটা তৈরি করছি, যে স্ট্রাকচার ছিল, প্রথমে রিলেটিভ প্রোনাউন, কি বলে, প্রোনাউন, ডব্লিউএইচ যে কোশ্চেন গুলো সেগুলো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। কিন্তু যখন আমি এটা একটা বাক্যের মধ্যে দিচ্ছি তখন কিন্তু এই সেম স্ট্রাকচার ফলো করা যাবে না। সেম স্ট্রাকচার কি করা যাবে না? ফলো করা যাবে না। তার মানে এখানে যখন লিখছি হোয়ার ডাজ শি লিভ, এইটা কারেক্ট, এইটা ঠিক আছে, কিন্তু যখন এটা বাক্যের মাঝখানে লিখবো, ভার্ব যখন দুইটা তার অধিক,
তাহলে তখন আমি এটা হোয়ার ডাজ শি লিভ এইটা লিখতে পারবো না। আমার লিখতে হবে, কি লিখতে হবে বলো তো, কি লিখতে হবে? লিখতে হবে এইরকম যে হি নোস, সে জানে, where she, তারপরে কি lives, এই লাস্টে আবার কোশ্চেন মার্ক দিলাম, where she lives। তো এই যে কোশ্চেন করতে গেলে যে বাধা হচ্ছে, বাধা দেয়া হচ্ছে, এইটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। এখন কি বুঝতে পারছো কিনা? যখন এটা আলাদা বাক্য, ভার্ব যখন একটা, তখন তুমি হোয়ার শি ডাজ লিভ লিখতে পারবা। কিন্তু যখন একটা বাক্যের মধ্যে লিখবা, যখন ভার্ব একের অধিক, তখন তুমি এই বাধাটা পাবা। অর্থাৎ এখানে তুমি অক্সিলারি ভার্ব বা ভার্ব সামনে আনতে পারবা না, সাবজেক্টের সামনে আনতে পারবা না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই বাক্যের মধ্যে তো আমি প্রশ্ন করি নাই, তাহলে লাস্টে কেন কোশ্চেন মার্ক দিলাম? ঝিমঝিম বলছো লাস্টে কোশ্চেন মার্ক হবে কিনা? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কোশ্চেন মার্ক আমি ভুল ক্রমে লিখি নাই, আমি ইচ্ছা করে লিখছি। এই কোশ্চেন মার্ক আমি বাক্যে যেহেতু প্রশ্ন করিই নাই, তাহলে আমি কেন প্রশ্ন মার্ক দিব, কোশ্চেন মার্ক দিব? দিব? দিব না। তাহলে এই বাক্যটা একটা ভুল বাক্য, এটাও কেটে দিলাম। তাহলে তুমি যদি প্রশ্ন করতে চাও, এই অংশে ডাজ সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যায়, এটা আমি করতে পারবো? পারবো না। এই অংশটা আনতে কোনো বাধা নাই, এই অংশে আনতে কোনো বাধা আছে? কোনো বাধা কি আছে? নাই। সবাই লিখো, এই অংশে বাধা কি আছে কোনো? প্রিন্সিপাল ক্লজ যেটা, সেখানে কোনো বাধা আছে? কোশ্চেন করতে পারবো তো? পারবো। তাহলে এখন এই অংশে যদি আমি প্রশ্ন করি, তাহলে কি দাঁড়ায়? যেমন এখানে আছে ডাজ, তারপরে হইলো হি, তারপরে থাকলো নো। ডাজ শি নো, ডাজ হি নো হোয়ার শি লিভস। এই এখন আমি লাস্টে কোশ্চেন মার্ক দিলাম, শেষ পর্যন্ত যে বাক্যটা পাইলাম সেটাই হচ্ছে কারেক্ট বাক্য। তার মানে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজে কোশ্চেন করা যাবে। তোমার প্রশ্ন করার যদি ইচ্ছা জাগে, যেমন এখানে ইচ্ছা জাগছিল, হয় নাই কিন্তু, ইচ্ছা যদি তোমার জাগেই, লাস্টে তুমি কোশ্চেন মার্ক দিবাই, তাহলে এই ক্ষেত্রে এই কোশ্চেনটা করতে হইলে তোমার করতে হবে কোথায়? প্রিন্সিপাল ক্লজকে দিয়ে কোশ্চেন করবা, কোশ্চেন করে তুমি তোমার স্বাদ মিটাবা। প্রিন্সিপাল ক্লজকে গিয়ে কোশ্চেন কইরা তুমি তোমার স্বাদটা কি কি বলো মিটাবা। ওকে, এখন পেজ নাম্বার 17তে কোশ্চেন নাম্বার 13, পেজ নাম্বার 17তে কোশ্চেন নাম্বার 13। হ্যাঁ, ওইখানে ফুল স্টপ দিলে তো লাইন স্টপ হইতো, কিন্তু আমি তো ফুল স্টপ দেই নাই, কারণ আমার তো প্রশ্ন করার ইচ্ছা, বুঝো নাই? হ্যাঁ, যদি ফুল স্টপ দিতাম তাহলে বাক্যটা এরকম হইতো। আমি লিখে দিচ্ছি, খেয়াল করো, উপরে লিখে দিচ্ছি। যদি ফুল স্টপ দিয়ে করতাম, আমি তো কোশ্চেন মার্ক দিয়ে দিছি, যদি ফুল স্টপ দিতাম, যদি লিখতাম হি নোস হোয়ার শি লিভস, তাহলে তো ঠিক আছে, আমার প্রশ্ন করার খায়েশ জাগে নাই। তাহলে বাক্য এইটাও রাইট, আর উপরে যখন এইটা যেটা লিখলাম সেটাও রাইট। ক্লিয়ার? এই যে মাঝখানে যে বাক্যটা লিখলাম এটাও রাইট, আর যদি কোশ্চেন করি তাহলে নিচেরটা রাইট। আশা করি সানজিদার রীতি তুমি উত্তরটা পেয়েছো তোমার। সানজিদার রীতি তুমি কি বুঝছো ভাইয়া? তুমি কি বুঝছো ভাইয়া? ভাইয়াকে একটু বলো। ওকে ভাইয়া, ওকে, চলে আসো এখন পেজ নাম্বার 17তে কোশ্চেন নাম্বার 13, পেজ নাম্বার 17তে কোশ্চেন নাম্বার 13। হাইসুনি, মানে সরি পাইসুনি, বলো দেখি। এই যে বাক্যটা দেয়া আছে, এই বাক্যে কোশ্চেন করছে কিনা? সামনের অংশে কোশ্চেন করছে, আর যেহেতু সামনের অংশে কোশ্চেন করছে, তাহলে লাস্টে কোশ্চেন মার্ক দিব। ওইটা চিন্তা করার দরকার নেই, কারণ সবগুলো অপশনে কোশ্চেন মার্ক দিছে, ওইটা বাদ দাও। এরপরে খেয়াল করো, হোয়ার এর পরে যে অংশটা, হোয়ার এর পরে যে অংশটা, সেখানে অক্সিলারি ভার্ব বা ভার্ব আমি সামনে আনবো না, সামনে আনবো না। ডাজ এ নাম্বারে দিছে, বি নাম্বারে দেয় নাই, ঠিক আছে মনে হয়, সি নাম্বারে ডাজ দিছে, আর ডি নাম্বার যেটা লেখা আছে হোয়ারটাকে লাস্টে দিয়ে বসাই দিছে, বদমাইশি করে, দুষ্টুমি করে আর কি একটু। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ডি নাম্বারটা বাদ, ডি নাম্বারটা বাদ। সিনথিয়া তুমি না, তামিম তালুকদার তুমি কিন্তু ডি অ্যান্সার বলে ফেলছিলা, আবেগের বসে, আবেগটাকে একটু কন্ট্রোল করতে হবে। তাহলে অ্যাপ্রিবিয়েট কোনটা, বি না ডি? সবাই লিখো, অ্যাপ্রিবিয়েট কোনটা, বি না ডি? বি না ডি? বলো 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 দেখি কোনটা? বি 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 দুবার বললে বিবি হয়ে যায়। আমি বুঝছি, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই করি বুঝছি মনু। টোয়েফেল কোন লেখকেরটা ভালো? দুইটাই সেম।
দুইটাই সেম, এটা পার্থক্য। তবে ক্লিপসটা মনে হয় পড়তে গেলে বুঝতে পারবা, ব্যালেন্সটা পড়তে গেলে বেশি বুঝতে পারবা না। ওকে, এখন কোয়েশ্চেন আরটা সলভ করি দেখি। 17 নম্বর কোয়েশ্চেন, 17 নম্বর পেজে 17 নম্বর কোয়েশ্চেন, দেখি সলভ করতে পারি কিনা। 17 নম্বর পেজে 17 নম্বর কোয়েশ্চেন, ক্যান ইউ টেল, তার মানে প্রশ্ন করছে। ওকে, লাস্টে কোয়েশ্চেন মার্ক সবগুলোতেই আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু খেয়াল করি কোনটা অ্যান্সার দিব। আরে হোম লিস্টিক আমার আছে, এমবেডেড কোশ্চেনের এই দুষ্টুমি করার ছাড়া কোনো কাজ নাই। আরে বাবা, দুষ্টুমি তো করে, বুঝো নাই, মানুষের জন্ম তো দুষ্টুমি করতে করতে। ওকে, তো এখানে দেখো, ফারুকি বলছে ভালোবাসি আমারে, আমারে ভালোবাসো, থ্যাংক ইউ ভাইয়া, আমিও তোমার ভালোবাসি, অনেক ভালোবাসা। ওকে, তো ক্যান ইউ টেল, ক্যান ইউ টেল, তো টেল কাকে, কাকে বলবো, কিছু তো বলতে হবে। ক্যান ইউ টেল মি, তাহলে এ নাম্বার অপশনটাতে মি বলা নাই কিন্তু, এটা বাদ। ক্যান ইউ টেল মি, তারপর খেয়াল করো, হোয়াট ইজ হিজ নেম, না হোয়াট ইজ হিজ নেম, সরি একই তো গেলেছি, হোয়াট হিজ নেম ইজ, কোনটা হবে, কোনটা কারেক্ট ভাবে লেখা আছে। ভার্বটা পিছনে দিতে হবে, আগে দিতে হবে WH, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, এইভাবে কোনটাতে লেখা আছে। সবাই কি বুঝছো না বুঝো নাই, আমাকে একটু বলো, সবাই কি বুঝছো না বুঝো নাই? বাবা বুঝছো, বুঝছো? ফারুক মিয়া বলছে আপনার জিনিস, আবার কয় আমার জিনিস, আমি মানুষ। 11 নম্বর কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন সলভ করি, আসো। ডু ইউ নো, ওকে, কোয়েশ্চেন করছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, সবগুলো অপশনে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। এখন কথা হইলো, হোয়েন এর পরে ভার্ব আগে আনা যাবে না। এ নাম্বার অপশনে ভার্ব আগে আনে নাই, তাহলে এটা ঠিক আছে। বি নাম্বার অপশনে ভার্ব আগে নিয়ে আসছে, রাহাত বলে সেই করে বুঝতেছি, আচ্ছা ঠিক আছে। তারপরে সি নাম্বার অপশনে উইল পাবলিশ, দেখো অক্সিলিয়ারি ভার্ব তো নিয়ে আসছে, মেইন ভার্বকে সাথে করে নিয়ে আসছে, কত দুষ্টু, ঠিক আছে, এটা বাদ। এরপরে দেখো ডি নাম্বার অপশনে বলা আছে হোয়েন দ্য রেজাল্টস উইল পাবলিশ, তাহলে এখানে ভার্বকে নিয়ে আসে নাই, ভার্ব তার জায়গার মতো ঠিক মতো পিছনে আছে। এখন কোশ্চেন হচ্ছে এ অ্যান্সার দিব না ডি অ্যান্সার দিব, দুইটাই তো মনে হয় যে কারেক্ট মনে হচ্ছে, রাইট। এখন কথা হচ্ছে খেয়াল করো, রেজাল্ট, দুইটাতে কিন্তু রেজাল্টস বলা আছে। এখন রেজাল্ট কি নিজে নিজে পাবলিশ হয় না অন্য কেউ পাবলিশ করে, একটু লিখো। অন্য কেউ পাবলিশ করে, রাইট। তো যেই কাজটা অন্য কেউ করে, রেজাল্টটা তো কাজ করতেছে না, তাই না, তাহলে রেজাল্টটা হচ্ছে একটা কি, রিসিভার। ওই যে মনে করো রাইস, হ্যাঁ রাইস, রাইস উইল ইট হবে না উইল বি ইটেন হবে, বলো, রাইস উইল ইট হবে নাকি উইল বি ইটেন, রাইস উইল ইট মি, রাইস উইল ইট মি এটা হবে, নাকি রাইস উইল বি ইটেন বাই মি, তোমরা কোনটা দিবা একটু বলো, লিখো, কোনটা দিবা? রাইস উইল ইট মি নাকি রাইস উইল বি ইটেন বাই মি? রাইস তো নিজে নিজে খাওয়া হয় না, অন্য কেউ খাচ্ছে, তাই তো। আর উপরটা বললে তো রাইস তোমার খায়া লাগবে ভবিষ্যতে, এটা তো হয় না, এটা অযৌক্তিক, এটা দুষ্টুমি কথা, তাই তো, এটা বাদ। তাহলে এটা জিনিস হচ্ছে প্যাসিভ, কারণ যে কাজটা করে সে সামনে নাই, রিসিভার আছে, তাই তো, দুষ্টু রাইস না। আচ্ছা, এখন তাহলে উত্তর কোনটা দিব বলো, উত্তর কোনটা দিব, এ দিব না ডি দিব? রাউফু, রাউফু কি বলছো, দ্য গ্রাস ইট কাউ, ঘাস গরুরে খেয়ালায়, এটা কোন কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তর হবে এ, উত্তর হবে এ। আচ্ছা ঠিক আছে, এরপরে চলে আসো, আরো দুইটা কোশ্চেন একটু সলভ করতে পারি নাকি। ওকে, পেজ নাম্বার 16তে কোশ্চেন নাম্বার 5, পেজ নাম্বার 16তে কোশ্চেন নাম্বার 5, পেজ নাম্বার 16তে কোশ্চেন নাম্বার 5, আই অফেন ওয়ান্ডার হাউ, হাউ, তাহলে হাউ কি একটা WH, হাউ কি একটা WH, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। এখন তোমরা অপশনগুলো একটু দেখা বলবা, কোনটাতে সাবজেক্ট আনছে তারপরে ভার্ব আসছে, সবাই দেখো। এ নাম্বার ইউ আর গেট, ইউ আর গেট হয় না, ইউ আর গেটিং হইতে পারে, ইউ আর গেট বললে তো হচ্ছে না। তারপরে আর ইউ গেট, ঠিক আছে না, সবগুলো দুষ্টমি করছে। তারপরে ডি নাম্বার অপশনে আর ইউ গেটিং, ওই যে দেখো ভার্ব সামনে নিয়ে আসছে, অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসছে, বাট এটা আনা যাবে না, তাহলে এক্ষেত্রে কোনটাকে তুমি অ্যান্সার দিবা? সি নাম্বার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ইউ আর গেটিং, ইউ আর গেটিং, আশা করি বুঝতে পারছো।
আশা করি বুঝতে পারছো। ওকে, এখন 4 নাম্বার নিয়ে কারো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলো, সলভ করে দেই। 4 নাম্বার নিয়ে কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পারবা 4 নাম্বার কি হবে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আশা করি আমরা এই যে এমবেডেড কোশ্চেন যেটা, সেটাও মোটামুটি ভালো করে বুঝতে পারছি। একটা পর্যন্ত স্যার, পরে আধা ঘন্টা ইয়েতে হবে না, ওইটা তো স্যার বলছে আধা ঘন্টা ইয়ে করে দিতে বলছে। যে জিজ্ঞেস কর, কনফার্ম কর। মহসিন তো কন্টিনিউ করতেছে না? এই রুমে তো ক্লাস আছে, কিন্তু স্যার তো বলছে আধা ঘন্টা বাড়ায় দেওয়ার জন্য। তুই কনফার্ম করে জানা আমাকে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ জিনিসটা বুঝি কিনা মনে রাখবা। অ্যাপোজিটিভ জিনিসটা মানে হচ্ছে ঘটক বা ঘটকালি, ঘটক বা ঘটকালি, ঠিক আছে? ঘটক দেয় ছাতির মধ্যে জোড়া তালি, ঠিক আছে? ঘটক করে তালিবালি। আচ্ছা, মনে রাখবা অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন যে জিনিসটা, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন যে জিনিসটা, সেটা হচ্ছে কিরকম, এইরকম। হ্যাঁ, অন্যগুলো শেষ? স্যার স্যার বলছে শেষ করে দিতে না? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। আমি হয়তো সময়টা বাড়ানোর কথা ছিল, কিন্তু এটা দেওয়া